যে কমিশন সুপ্রিম কোর্টে গিয়েছিল কি না, ডাইরেক্ট ইনডাইরেক্ট বলেছে আমরা 19,000-এর পাশে দাঁড়াবো কেন, আমরা তো 25 লাখ 26 লাখের হয়ে বলবো, আমরা বঞ্চিত। যে বন্দুকের গুলি একবার বেরিয়ে গেলে আর হাত থেকে হাতে ঢিলাটা যদি জোর করে ছুড়ে দেওয়া হয়, তারপরে সেটা যেমন এই রাইট হচ্ছে চরম অবিচারের নিদর্শন। সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন রুলস 2016-এ কোনো নিয়মে এই যে ইমেজ বা ফটোগ্রাফ ইমেজ, স্ক্যান্ড ইমেজ অফ দ্য ওএমআরস অফ দ্য ক্যান্ডিডেট শুড বি ওয়াই চ্যানেলের আড্ডায় আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের হোস্ট শুভজিৎ, এবং আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কেস 2016 শিক্ষক দুর্নীতি মামলা। শিক্ষক দুর্নীতি মামলায় অনেক শিক্ষকের জীবন এখন বিপন্ন প্রায়, কারণ তারা যোগ্য হয়েও তাদের যোগ্যতা আজকে হারানোর পথে, এবং সেই জন্যেই আজকে আমরা চলে এসেছি ওয়াই চ্যানেলের কাছাকাছি। ওয়াই চ্যানেলের কাছাকাছি আমরা যে মেট্রোর যে মাঠ আছে, সেই মেট্রোর মাঠে আমরা কিন্তু এখন বসে আছি, এবং আমার সঙ্গে কিছু আছেন প্রথম সারির কিছু আন্দোলনকারী, যাদেরকে আমি নিয়ে এসেছি আজকে এই মাঠে, এবং যাদের থেকে আমরা আইনি ব্যাপারগুলো তো অবশ্যই আমরা জানবো, সেই সঙ্গে জানবো এই আন্দোলনের ইতিহাস, প্রথম থেকে এই আন্দোলনে কি কি ঘটেছিল, এবং আমরা কোন দিক দিয়ে, মানে যারা আন্দোলনকারী তারা কোন দিক দিয়ে যোগ্য, কোন দিক দিয়ে তাদের দাবিটা পূরণ করা দরকার, এবং তারা কেন আজকে এই রাস্তায় এসে দাঁড়িয়েছে, সবকিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যারা নন টেন্টেড তাদেরকেও টেন্টেড হিসেবে সমাজ একটা সাইডে ছুঁড়ে ফেলে দিয়েছে। আজকে আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি, এবং এই জায়গা থেকেই আমরা নিজেদেরকে নির্দোষ কিভাবে প্রমাণ করব, সেই জন্যই আমাদের আইনি লড়াই চলছে, এবং আইনের সাথে সাথে আমাদের কিন্তু মাঠের লড়াইটাও আমরা সমানভাবে করেছি। তো আজকে জেনে নেব এখানে আমাদের যারা আছে আন্দোলনের প্রথম সারির কিছু আন্দোলনকারী যারা এখানে বসে আছে, আমরা এদের থেকেই জেনে নেব যে আজকে মানে এই যে আন্দোলনটা সংগঠিত হয়েছে, কোর্টের বলুন বা রাস্তার বলুন, এই জায়গা থেকে আমরা এদের কাছ থেকে পুরো বিষয়টা জেনে নেব। শুধু তাই নয়, আজকে আপনাদের জানাবো আসল সত্যি, কোনো ইউটিউব নয়, কোনো রকম থার্ড ক্লাস কোনো মিডিয়ার খবর কিন্তু এটা নয়, কারণ আপনাদের যে তথ্যটা দেব সেই তথ্যটা অবশ্যই হবে একদম সত্য, এবং পারলে এটাকে শেয়ার করবেন। তো চলুন এবার আমরা বসি, আপনাদেরকে দেখাই যে কিভাবে আমরা নন টেন্টেড ছিলাম, নন টেন্টেড আছি, আর নন টেন্টেড থাকবো। এখানে আমার কাছে উপস্থিত আছে কয়েকজন আমাদের আন্দোলনের প্রথম সারির আন্দোলনকারী। প্রথম সারির এই জন্যই বলছি কারণ এদেরকে আমরা নেতা বলছি না। তো যেমন আমি পরিচয় করিয়ে দিই প্রথম মেহবুবের সঙ্গে। মেহবুবকে তোমরা মোটামুটি কম বেশি সবাই চেনো। মেহবুব আর ধৃতিশকেও নিশ্চয়ই সবাই চেনো, আমাকে মোটামুটি অ্যাজ এ হোস্ট আজকে দেখেই নাও। আচ্ছা, এ হচ্ছে আমাদের স্বপনদা, লিগাল সেলের হেড, আর আমাদের আছে হুমায়ুনকেও তো অবশ্যই সবাই চেনো তোমরা। তো আজকে মোটামুটি এদেরকে নিয়ে আমি বসছি কিছু সত্য উদ্ঘাটন করার জন্য, যেগুলো আমাদের এই কাগজটা হাতে দেখছো, এই কাগজটার মধ্যে অনেক প্রশ্ন আছে যেগুলো আমাদের পিটিশনাররা আমাকে পাঠিয়েছে, এবং আমি এই পিটিশনারদের তরফ থেকে আমি এই প্রশ্নগুলো এই চারজনকে আমি করব, এবং এই প্রশ্নগুলোর সঠিক উত্তর আশা করি তোমাদের কাছে পৌঁছবে, সেই জন্যই আমি এখানে বসে আছি। তো কলকাতা হাইকোর্টের রায়, প্রথম প্রশ্ন, কলকাতা হাইকোর্টের রায়ে আপনাদের নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছিল, যার জন্য আপনাদের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে। তো এইটা ছিল স্টেটমেন্ট। তো প্রথম প্রশ্ন যেটা সেটা আসছে, আপনার কি মনে হয়, আপনারা কি মনে করেন কলকাতা হাইকোর্টের রায় সঠিক হয়েছিল? তো এই প্রশ্নটার উত্তর আমি হুমায়ুনের কাছ থেকে নিয়ে নেব। হুমায়ুন, তোমার কি মনে হয় যে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায়টা কি সঠিক ছিল? জিদ্দার প্রথম প্রশ্নের উত্তর একেবারেই না। তার কারণ এটা, এই যে হাইকোর্টের যে 22 এপ্রিলের জাজমেন্ট, সেটা হচ্ছে যে এই প্যানেলের মধ্যে যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মচারী আছে তাদের পক্ষে এই রায়টা হচ্ছে চরম অবিচারের নিদর্শন। তার কারণ হাইকোর্ট থেকে যখন সুপ্রিম কোর্টে গেলাম, সুপ্রিম কোর্ট থেকে যখন পুনরায় হাইকোর্টে ফিরে এলো, তখন শুধু এটার ওপরেই ছিল কেসটা, যেখানে যোগ্য অযোগ্য একসঙ্গে মিশে আছে এবং অযোগ্যকে বলার সুযোগ দেওয়া হোক। তো সেখানে যদি টোটাল প্যানেলটাকে বা টোটাল সিলেকশন প্রসেসটাকে উড়িয়ে দেওয়া হয়, তাহলে কোথাও না কোথাও সাধারণ মানুষের কাছে এরকম একটা বার্তা যায় যে এই প্যানেলে কিন্তু সবার মাথায় কিন্তু কলঙ্কের দাগটা লাগে। তো আমাদের সমস্ত যোগ্য ছেলেমেয়েকে কিন্তু কলঙ্ক মাথায় নিয়েই কিন্তু চাকরিটা খোয়াতে হয়েছিল হাইকোর্টের রায়ে।
এই কারণেই বলবো ওই রায়টা আমাদের পক্ষে একেবারেই কাম্য ছিল না, একেবারে আমরা ওই রায়টা আশা করিনি হাইকোর্টের থেকে। তার মানে হুমায়ুনের উত্তর থেকেই আমরা বুঝতে পারলাম যে আমাদের মোটামুটি আহ, আমাদের যে রায়টা আমরা পেয়েছিলাম তাতে আমরা খুশি নই, কারণ আমরা অনেক যোগ্য ক্যান্ডিডেট এই জায়গা থেকে বাদ যাচ্ছিল। তো যাই হোক, আমরা সেকেন্ড প্রশ্নে চলে আসি। এবার আমি যাব ধৃতিশের কাছে। তো সেকেন্ড প্রশ্ন হচ্ছে এটা, আচ্ছা আমরা শুনতে পেয়েছিলাম যে দেবাংশু বসাকের বেঞ্চে এই রায় দেওয়ার পূর্বেও কলকাতা হাইকোর্টে এই কেসের শুনানি ও রায়দান সম্পূর্ণ হয়েছিল, এটা কি সঠিক? মানে এই বিষয়ে তোর মতামত কি? একদম সঠিক কথা, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমার মনে হয় যে এই কেসের জন্য আহ, আমাদের সকলকে পূর্বের কয়েকটি বিষয়ে জানাটা খুব প্রয়োজন। তা না হলে আমার মনে হয় তথ্যগত অসম্পূর্ণতা থেকে যাবে, এবং আমরা যারা পিটিশনার এবং যারা আমরা চাকরিহারা, সে যোগ্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং শিক্ষাকর্মীবৃন্দ অনেকেই আমাদের এই কেসের সঠিক তথ্য অনেকের কাছে নেই। তো কতগুলো তথ্য দিয়ে আমি ব্যাপারটা পরিষ্কার করার চেষ্টা করি। আমি প্রথম বলবো 20/9/2016 নবম দশম এবং 11 থেকে 12 11 দ্বাদশ শ্রেণীর এই পরীক্ষার জন্য গেজেট পাবলিকেশন হয়েছিল। পরবর্তী তারিখ হলো 28/10/2016 রিটেন এক্সামিনেশন নোটিফিকেশন বেরিয়েছি 9 to 12। তারিখটা সবাই জেনে রাখবেন, 28/10/2016। নেক্সট 27/11/2016 9-10 রিটেন এক্সামিনেশন সম্পূর্ণ হয়। আর 4/12/2016 একাদশ দ্বাদশ শ্রেণীর রিটেন এক্সামিনেশন সম্পূর্ণ। এরপর কি হলো, যে একটা পরীক্ষা যখন হয় তখন সেই পরীক্ষার তো বিভিন্ন ধাপ অতিক্রম করতে হয়। কারণ প্রথমে লেখা পরীক্ষা হবে, তার ভেরিফিকেশন হবে, তার ভাইবা হবে, এবং গোটা প্রক্রিয়াটা একটা দীর্ঘ প্রসেসের মধ্য দিয়ে সম্পন্ন হয়। ঠিক একই রকমভাবে অন্যান্য চাকরি পরীক্ষার মতো বা বিগত এসএসসির বিভিন্ন পরীক্ষার মতো আমাদের এই পরীক্ষাটাও কিন্তু একটা সুন্দর সিস্টেমের মধ্য দিয়ে সম্পূর্ণ হয়েছিল, এবং যে সিস্টেমটা নিয়ে কখনোই কোনো রেসপন্ডেন্ট বা বিরোধীরা কিন্তু কখনো প্রশ্ন করেনি যে এই সিস্টেমটা কোথাও ভুল হয়েছে। পরীক্ষা হয়ে যাবার পর কি হলো, তার সমস্ত প্রক্রিয়া কমপ্লিট হওয়ার পর আপনার ইন্টারভিউ প্যানেল পাবলিকেশন হলো 9-10 12/3/2018। আর 11-12 ক্ষেত্রে প্যানেল পাবলিকেশন হয়েছিল 27/11/2017। প্যানেল পাবলিকেশন অর্থাৎ আমরা কারা চাকরি পেয়েছি সেটা আমরা জানতে পারলাম ওই দিনে, প্যানেল ক্যান্ডিডেটটা আমরা জানতে পারলাম। অনেকের মধ্যে প্রশ্ন আসে, তাহলে এটাই মনে হয় আমাদের মেরিট লিস্ট। তা কিন্তু নয়। মেরিট লিস্ট আমাদের পাবলিকেশন হয়েছিল 28/8/2018। কিরকম মেরিট লিস্ট? একটা প্রশ্ন উঠেছিল কলকাতা হাইকোর্টে যে আমরা যারা চাকরি পেয়েছি অর্থাৎ এমপ্যানেল ক্যান্ডিডেট, আমাদের মেরিট লিস্ট পাবলিশ না করেই আমাদেরকে কমিশন ভুলভাবে আমাদেরকে চাকরি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। তার জন্য সিঙ্গেল বেঞ্চ কলকাতা হাইকোর্টে ববি সরববাবুর এজলাসে কেস হয়, এবং সেই কেসের ভিত্তিতেই বিচারক রায় দেন যে মেরিট লিস্ট পাবলিশ করতে হবে। মেরিট লিস্ট ছাড়া কোনো ব্যক্তিকেই চাকরি দেওয়া যাবে না। সেই মেরিট লিস্ট আমাদের পাবলিকেশন হয়েছিল 28/8/2018। হয়তো সেখানে ব্রেকআপ মার্কস ছিল না, কিন্তু টোটাল আমাদের কার পরে কার র্যাঙ্ক ডিটেলস পাবলিশ হয়েছে। তারপরে কি হলো, ফার্স্ট ফেজ কাউন্সেলিং শুরু হয়। কারণ চাকরি কে কোন স্কুলে যাবে, কোথায় চাকরি করবে, একটা নির্দিষ্ট প্রসিডিওরের মধ্যে দিয়ে যেতে হবে কমিশনকে, এবং সেই প্রসিডিওর মেনে তার নোটিফিকেশন করতে হবে। সেই নোটিফিকেশন মেনে ফার্স্ট কাউন্সেলিং শুরু হয় 9-10 6/9/2018। ফার্স্ট ফেজ কাউন্সেলিং শুরু হয়েছিল 6/9/2018, কিন্তু এক্সেপ্ট বাংলা। কেন? আমরা অনেকেই জানি যে বাংলা কেস একটা কেস হয়েছিল, এবং মিঠুন ঠান্ডারের এই কেসের ভিত্তিতে বাংলা কেসটা কিন্তু স্টে ছিল। সেই বাংলা স্টে থাকার কারণে বাংলা সাবজেক্টকে বাদ দিয়ে বাকি সাবজেক্টগুলোকে নিয়ে কাউন্সেলিং প্রক্রিয়া সম্পূর্ণ হয়। তারপর কি হলো, বেঙ্গলি কাউন্সেলিং কবে শুরু হলো? বেঙ্গলি কাউন্সেলিং শুরু হয় 19/12/2018। বেঙ্গলি স্টে ভ্যাকেট হয়েছিল 3/12/2018, WPA নম্বর 9486/2018, প্রকাশ প্রদীপবাবুর এজলাসে। 3/12/2018 ভ্যাকেট অর্থাৎ স্টে অর্ডারটা উঠে যাওয়ার পর
19/12/2018 বাংলা কাউন্সিলিং শুরু হইলে তারপর জয়নিং, আমরা সবাই চাকরিতে জয়েন করে যাই। চাকরিতে জয়েন করার কিছুদিন পর আমরা জানতে পারি যে প্যানেলের মধ্যে দুর্নীতি ধরা পড়ে। আর এই প্যানেলে দুর্নীতি ধরা পড়েছে বলে গোটা প্যানেলটাকে প্রশ্নের সম্মুখীন তোলেন আমাদের বিরোধী আইনজীবীরা। নানা রকম তারা প্রশ্ন তুলতে থাকে যে গোটা প্রক্রিয়াটাকে বাতিল করতে হবে, নানা রকম তারা প্রশ্ন তোলে। এই কেসে প্রথম শুনানি শুরু হয় অভিজিৎ গাঙ্গুলির ইজলাসে। আচ্ছা 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 আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, জিতীশের কাছেই যাবো প্রশ্নটা। সেটা হচ্ছে যে আমরা শুনেছি, দেখেওছি যে এই যে বাংলার প্যানেলটা আটকে গেল, মেহবুবও হয়তো জানবে, মানে ও তো ভালো করেই জানবে যে বাংলার প্যানেলটা যে আটকে গেল এবং অবশেষে বাংলার কাউন্সিলিং হলো। তো এর মধ্যে এই গ্যাপিং এ মানে কি কি ঘটনা ঘটেছিল যদি একটু বলিস। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন, কারণ এটাও জানা দরকার, কারণ সবসময় তো সিরিয়াস বিষয়ে আলোচনা করা যায় না। কারণ আমি যাব পরের পার্টে। তো এই সময় যখন বাংলা কেসটা আটকে যায়, তখন সত্যি এখানে হুমায়ুন ভাই বসে আছে, এখানে মেহবুবদা আছে এবং আমি আছি। মেহবুবদাও কিছু আমি কথা বলবো, আর হুমায়ুন ভাইয়ের দিকে আমি দেখাতে বলবো যে হুমায়ুন ভাই, পায়েল দি এবং অভিজিৎ দা, এরা সবাই তখন আমরা একসঙ্গেই আন্দোলন করছিলাম। তো এই প্রশ্নে একটা কথা বলি, আমি তারিখটা যেহেতু ফোন থেকে আমি একটু আগেই বের করে দেখেছিলাম, ছবিটা আমাদের আছে 22শে জুন 2018। 22শে জুন 2018 প্রথম মেহবুবদা এবং আমি, রাজানন্দী, তিনজন মিলে প্রথম কেন নিয়োগ প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে না বা কাউন্সিলিং হচ্ছে না এই ইত্যাদি বিষয় নিয়ে, এবং হুমায়ুন দাও ছিল, যৌথ একটা আন্দোলন শুরু হয়েছিল। এবং মেহবুবদা এবং আমি দুজন মিলেই গেছিলাম শিক্ষামন্ত্রীর কাছে প্রথম ডেপুটেশন দিতে যে কেন আমরা এতদিন ধরে বসে আছি। তারপর যাই হোক, দীর্ঘ আন্দোলনের ফলে আমাদের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হয়ে যায়। আর হুমায়ুন ভাই এবং আমি যেহেতু প্রথমে আমরা এম্পায়ার ছিলাম, আমরা একসঙ্গেই দীর্ঘ আন্দোলন করছিলাম। এবার আন্দোলনের ফলে আমাদের মধ্যে একটা সখ্যতা বন্ধুত্ব অবশ্যই ছিল, যেমন এখন আমরা দেখতে পাচ্ছি। এইবার যখনই বাংলা বাদ দিয়ে যখন কাউন্সিলিংটা শুরু হয়ে গেল, তখন কিন্তু একটু আমাদের মধ্যে সমস্যার সৃষ্টি হয়ে গেল। যে ওরা ভাবতে লাগলো যে ধৃতীশ মনে হয় যে বাংলাটাকে বাংলাটা পিছিয়ে আছে বলে বাকি সাবজেক্টগুলোর কাউন্সিলিংটাকে পিছিয়ে রাখতে চাইছে, যে না বাংলাকে বাদ দিয়ে কাউন্সিলিং আলাদা করা যাবে না। আচ্ছা আচ্ছা তাহলে আচ্ছা, এটা কতটা সত্য ও যেটা বললো, এটা কতটা সত্য? অবশ্যই সত্য না, নিজেদের মধ্যে একটু এসছিল শেষের দিকে, আচ্ছা, মিসআন্ডারস্ট্যান্ডিং, যে কোথাও না কোথাও আমরা হয়তো ভাবছিলাম যে দিদিস দা চাইছে বাংলা একসঙ্গেই হোক, সমস্ত প্রক্রিয়া, মানে কেস প্রক্রিয়া মিটে গিয়ে সমস্ত কাউন্সিলিং একসঙ্গে হোক। কিন্তু আমরা চাইছিলাম, তখন আমরা সত্যি চাইছিলাম না আর কতদিন ওয়েট করবো, কাউন্সিলিং তো হয়ে গেছে, যেহেতু চলে এসছে সেই চলে আসুক আর কি। যে একটা সাবজেক্টের সমস্যা, কিন্তু সাবজেক্ট তো অনেকগুলো, একটা সমস্যার জন্য বাকিগুলো কেন আটকে থাকবে? তো শুরুটা হোক, বাংলাটা মিটতে থাকুক। আচ্ছা, তারপর আচ্ছা, এইবার যখন আমি দেখতে পেলাম 6/9/2018 বাংলা বাদ দিয়ে বাকিদের কাউন্সিলিং শুরু হয়ে গেল, তখন বুঝতেই পারছেন যে আমি এই সময় শুনতে পাচ্ছি, তখন আমাদের চেয়ারম্যান ম্যাডাম ছিলেন শরীফা মিত্র ম্যাডাম, ওনার সঙ্গে যোগাযোগ করি। উনি আমাকে বললেন যে এমনও কিন্তু হয়েছে, পূর্বের একটা কেস উদাহরণ দিয়ে বললেন যে একটা সাবজেক্ট বাদ দিয়ে বাকি রাখলে 2 বছরে কিন্তু পড়ে থাকতে পারে। এবার সেই জন্যই একটা মনের মধ্যে সংশয় যে কি হবে। এবার আমি কি করি, তখন আমার যারা আমার একসাথে দীর্ঘদিন আন্দোলন করছিলাম সবাইকে, ওরা তো সবাই জয়েন করে যাচ্ছে, তখন কিন্তু আমি শুধু বাংলার হয়ে আমার কয়েকজন বন্ধুদেরকে সঙ্গে নিয়ে করে আন্দোলন করা শুরু করলাম যে আমাদের বাংলা কাউন্সিলিং চাই। ঠিক এই সময় একটু শুরু হয়েছিল যে মেহবুবদার সঙ্গে আমার তখন প্রথম কথাবার্তার পর্বটা শুরু হয়েছিল। মেহবুবদাকে বলি, মেহবুদা তুমিও তো বাংলার, এরকম একটা কেস চলছে এবং মিঠুন ঠান্ডার যেহেতু কেসটা করেছে, তুমি তো মিঠুনকে মনে চেনো, মিঠুনকে কোনোভাবে কি বুঝিয়ে কেসটা উইথড্র করে নেওয়া যায় না? সে তো ওয়েটিং ক্যান্ডিডেট ছিল 7, আর 3টে কেস নিয়ে ঝামেলা হচ্ছে, কি করা যায়? কি করা যায়, কি এটা ওর মুখ থেকে তুই বল। না 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 না, এটা মেহবুবের মুখ থেকে শুনবো কি হয়। মিঠুন ঠান্ডার যেহেতু আমার জুনিয়র ছিল বর্ধমান ইউনিভার্সিটিতে, তো ওকে আমি চিনতাম। তারপরে ধীতিশের সাথেও আমার আলোচনা হলো, তারপরে মিঠুনকে অনেকবার ফোনও করা হয়েছিল। কিন্তু যেহেতু ওই যে বলে না যে বন্দুকের গুলি, হ্যাঁ, একবার বেরিয়ে গেলে আর হাতের ডিলাটা যদি জোর করে ছুড়ে দেওয়া হয়, তারপরে সেটা যেমন আর রিটার্ন আসে না, তেমনভাবে মিঠুনের যারা লয়ার, যারা সেই একই ওরানাল লয়ার, মানে যারা আমাদের বর্তমানে আমাদের পুরো প্যানেলের উপর বংশ বিস্তার করছে, হ্যাঁ, তো সেই
লয়ারদেরই গোষ্ঠী, টোটাল লয়ার গোষ্ঠী সবটাই কিন্তু ছিল। হ্যাঁ, তো স্বাভাবিকভাবেই মিঠুনকে কোনোভাবেই আমরা কনভিন্স করতে পারিনি সেই সময়, যেহেতু আমিও ছিলাম ওই প্যানেলের মধ্যে চাকরি পাওয়ার জন্য। তো এবার এখানে হয়েছে কি, আহ, মিঠুনকে বোঝানো গেল না, এবং যখন ধীতিশ মিঠুনের ওখানে পর্যন্ত যায় এবং সেখানেও বলার চেষ্টা করে, শেষমেশ তো কোনোভাবেই হয় না, মানে হয় না আর কি। তারপরে অবশেষে আবার ধীতিশ ক্যানফাই করার একটা উদ্যোগ নিয়েছিল, সেই তারপরেই আসলে একটা মানে সুরার দিকে এগিয়ে আসছে আর কি। আচ্ছা 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 আচ্ছা, কি তারপরে এবার মেয়েদের সাথে অনেক কথাবার্তা হলো, কিন্তু মিঠুন কোনোভাবেই, তার বাড়িতেও যাওয়া হলো, আমি লোক পাঠিয়ে দিলাম, কিন্তু কোনো মতেই মিঠুন কেসটা উইড্র করতে চাইলো না। তখন যথোপযুক্তভাবে আমি চেয়ারম্যান ম্যাডামের সাথে বারবার সাক্ষাৎ করেছি। তারপর উনি পাঠালেন বিকাশ ভবন। বিকাশ ভবনে একদম উচ্চ আধিকারিক, তখন তিনি আইএস স্যার ছিলেন, শিক্ষা সচিব। তিনি আমাকে বললেন যে তোমরা অ্যাডেড পার্টি যুক্ত হয়ে যাও কলকাতা হাইকোর্টে। আমি সংক্ষিপ্ত করছি ব্যাপারটা, কারণ এর মধ্যে অনেক আন্দোলন, অনেক ইতিহাস আছে। তারপর কলকাতা হাইকোর্টে যাই এবং আমরা স্বর্ণালী দি, মৌমিতা দি, জগন্নাথ, আর মিঠুন, হুগলির মিঠুন, আমরা আরও একত্রিত অনেক টিম একসাথে হয়ে অভিজিৎ আশিস কুমার চৌধুরীর কাছে আমরা যাই, এবং আশিসবাবু আমাদের কেসটা গ্রহণ করেন। এবং দীর্ঘ শুনানির পরে 3/12/2018 3/12/2018 WPA নম্বর 9486 অব 2018 প্রকাশ প্রদীপবাবুর এজলাসে কেসটা ভ্যাকেট হয়, অর্থাৎ স্টেটা উঠে যায়। হ্যাঁ, এই মতো আপাতত বাংলা কেসটা সমাপ্তি হলো, এবং তারপরে 19/12/18 আবার বাংলা কাউন্সিলিং শুরু হয়ে গেল। তারপর আমরা জয়েন করার পর আমরা জানতে পারি যে প্যানেলটার মধ্যে দুর্নীতি হয়েছে। দুর্নীতি তদন্ত শুরু হয়। অভিজিৎ গাঙ্গুলির এজলাসে প্রথম তদন্ত শুরু হয় তার নির্দেশ মতো। প্রথমে হয় বাক কমিটি, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, তার তত্ত্বাবধানেই প্রথম এই কেসের দুর্নীতি তদন্ত শুরু হয়। তারপর কিছুদিন পর আমরা জানতে পারি যে রেসপন্ডেন্ট লয়াররা তারা সিবিআই তদন্ত চাইছে। যথারীতি বিকাশবাবুর কথা মতো জাস্টিস গাঙ্গুলি সিবিআই তদন্তকে মেনে নেন এবং সিবিআই ইনভেস্টিগেশন করা শুরু করে। সিবিআই ইনভেস্টিগেশন করার পর সবাই এটা জেনে রাখুন, সিবিআই এর জমা দেওয়া রিপোর্টের ভিত্তিতে জাস্টিস গাঙ্গুলি 11/1/2023 তিনি ফাইনাল জাজমেন্ট দিয়ে দেন। কি রায় দিয়েছিলেন? সিবিআই দ্বারা চিহ্নিত ফ্রড ব্যক্তি, আমি বলবো সিবিআই দ্বারা চিহ্নিত টেন্টেড ব্যক্তিরা চাকরি থেকে বহিষ্কৃত হবে, এবং যারা সিবিআই দ্বারা চিহ্নিত যোগ্য ক্যান্ডিডেট, আনটেন্টেড ক্যান্ডিডেট, তারা সসম্মানে চাকরিতে বহাল থাকবে। আর যারা ধরা পড়ল সিবিআই দ্বারা, তারা মাইনে সুদ সহ তারা মাইনেটা ফেরত দেবে। এবং জাস্টিস গাঙ্গুলি খুব ভালো রায় দিয়েছিলেন এই জন্যেই, এবং তিনি বলে দিয়েছিলেন যারা চাকরি থেকে বাতিল হলো সেই জায়গায় ওয়েটিং ক্যান্ডিডেটদের দ্রুত নিয়োগ করতে হবে। আচ্ছা, তাহলে এই প্রসঙ্গে একটা কথা বলি, মানে নীতিশের কাছেই বা মেয়রের কাছে, যে তাহলে জাস্টিস গাঙ্গুলি কিন্তু ফার্স্ট সেগ্রিগেশনটা করেছিল। হ্যাঁ, তেমন ভাবে দেখতে গেলে তো জাস্টিস গাঙ্গুলির এজলাসেই তো সিবিআই ইনভেস্টিগেশন হয়। হ্যাঁ, তো তার এজলাসে যখন সিবিআই ইনভেস্টিগেশন হয়, রিপোর্ট পাবলিশ হয়, তো সেখানেই তো পুরোপুরিভাবে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছিল ইনভেস্টিগেশনে যে কতজন টেন্টেড, কতজন আনটেন্টেড, এটা তো পরিষ্কার হয়ে মানে ওখান থেকে বাঁচা, সেখান থেকে সব হয়ে গেছিল, কিন্তু সেই প্রসেসটা এখনো আমরা কন্টিনিউ করছি। একদম। মানে আমরা এখনো ভুগে যাচ্ছি বলতে। আচ্ছা ঠিক আছে, এবার অভিজিৎ গাঙ্গুলি এজলাস থেকে যখন চাকরি থেকে ফ্রড ক্যান্ডিডেটটা বাতিল হয়ে গেল, তো এবার সিঙ্গেল বেঞ্চের রায়, তাদের স্বাধীনতা আছে অ্যাজ পার ল, তারা ডিভিশন বেঞ্চে যেতে পারে। তখন তারা কি করলো, তারা ডিভিশন বেঞ্চে গেল। কোন ডিভিশন বেঞ্চ? সুপ্রতিম ব্যানার্জি এবং সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। সেই বেঞ্চ কি জাজমেন্ট দিল? 1/3/2023 সুপ্রতিম ব্যানার্জি এবং সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ জাস্টিস গাঙ্গুলির এই রায়টাকে কিন্তু বহাল রাখলো। অর্থাৎ সিবিআই ইনভেস্টিগেশন করে যে ফ্রড ক্যান্ডিডেট বা টেন্টেডদের চিহ্নিত করেছে তাদেরকে চাকরি থেকে বাদ দিয়ে বাকিদের সসম্মানে চাকরি করুক, এই তথ্য ডিভিশন বেঞ্চ বহাল রাখলো, এবং কি বলল যে ইমিডিয়েট তাদের চাকরি থেকে বাতিল করতে হবে। সিঙ্গেল বেঞ্চের রায় বহাল থাকলো, আর ফ্রড ক্যান্ডিডেটরা চাকরি থেকে বাতিল হয়ে গেল। আচ্ছা এই পর্যন্ত বলি যে এখানে কি যোগ্য যারা,
মেহবুব, যারা যোগ্য তাদের মানে তাদের কি কোনো ভূমিকা ছিল এই পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত? না মানে এই যে যখন ডিভিশন বেঞ্চেও যখন ওই জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে জাজমেন্ট, সেই জাজমেন্টটাকে যখন বহাল রাখা হলো, তার মানে এটা হলো যে যারা অবৈধভাবে নিযুক্ত তাদের চাকরি যাবে, এবং যারা অবৈধভাবে নিযুক্ত নয়, বৈধভাবে নিযুক্ত, তারা চাকরি করবে। আচ্ছা, এই প্রসঙ্গে মেহবুবের কাছে যাবো এবার একটা প্রশ্ন নিয়ে। মেহবুব, কমিশন বা সরকার এই যে সিদ্ধান্তটা, এই সিদ্ধান্তটা কমিশন বা সরকার কি মেনে নিয়েছিল, না কমিশন এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছিল? না না, একদমই যাননি। বরং একটা মানে কোর্ট যে ইনস্ট্রাকশন দিয়েছিল যে যারা অবৈধভাবে নিযুক্ত তাদেরকে বাদ দেওয়া হোক। আচ্ছা, তো সেই বাদ দেওয়া হোক এই অর্ডারের উপর ভিত্তি করে কমিশন তার যে 17C রুলস আছে, সেই 17C রুল অ্যাপ্লাই করে যারা অবৈধভাবে নিযুক্ত তাদের চাকরি বাতিল করলো। আচ্ছা, আচ্ছা, মানে কমিশনকে যে ইনস্ট্রাকশন কোর্ট দিয়েছিল সেটাকে কমিশন কিন্তু অ্যাপ্লাই করলো। আচ্ছা। আচ্ছা, একটু বলি, তুই যেহেতু বললি যে 17C, আমাদের অনেকেই জানে না যে 17C রুলটা কি, তো এটা যদি একটু 17C যে রুল, সেটা হচ্ছে কমিশনের নিজস্ব একটা রুল, যে নিয়মে বলা হয়েছে যে কমিশন যদি ভুলভাবে কাউকে নিয়োগ করে ফেলে, বা কোনো নিয়োগ করতে গিয়ে যদি কোনো একটা গন্ডগোল হয়ে যায়, তাহলে কমিশনই নিজে থেকে সেটাকে রেকটিফাই করতে পারে, এবং যারা অবৈধভাবে বা যে কোনোভাবে ভুলভাবে অসঙ্গতিপূর্ণভাবে যদি তাকে নিয়োগ করা হয়ে থাকে, তাহলে কমিশনই তাকে স্বতঃস্ফূর্তভাবে বাতিল করে দিতে পারে। আচ্ছা, আচ্ছা, তো তারই রুলস দিয়েই তাদেরকে বাদ দিতে বলা হলো যাদেরকে সে অবৈধভাবে নিয়োগ করা হয়েছে। আচ্ছা, তো এইভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চ এবং পরে সুব্রত তালুকদারের যে ডিভিশন বেঞ্চ, সেই মানে জাজমেন্টকে মান্যতা দিয়েই প্রথমে কিন্তু তাদেরকে 17C অ্যাপ্লাই করে বাদ দেওয়া হলো। আচ্ছা। তারপরে তারপরে সুপ্রিম কোর্ট সে সময় কি রায় দিল, মানে যখন সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্ট কি রায়? এটা বলি, কিন্তু তার আগে একটা জিনিস বোধহয় আমার বলে দেওয়া খুব ভালো, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যাদের চাকরি গেল তাদেরকে ডিফেন্ড করার জন্য কমিশন তো 17C তাদের উপরে অ্যাপ্লাই করে চাকরি নিল, একদম। কিন্তু কমিশন কি সুপ্রিম কোর্টে গিয়েছিল? আচ্ছা, এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, যে প্রশ্নটা বারবার আসে যে কমিশন সুপ্রিম কোর্টে গিয়েছিল কি না, কমিশন কিন্তু সুপ্রিম কোর্টে যায়নি। কমিশন টেন্টেড ক্যান্ডিডেটদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে যায়নি। সুপ্রিম কোর্টে গিয়েছিল টেন্টেড ক্যান্ডিডেটরা, কার বিরুদ্ধে? সিঙ্গেল ডিভিশন বেঞ্চের যে জাজমেন্ট, সেই জাজমেন্টের বিরুদ্ধে, এবং সেই জাজমেন্টকে মান্যতা দিয়ে যারা তাদের চাকরি খেয়েছে অর্থাৎ কমিশন, তাদের বিরুদ্ধে। হ্যাঁ, এরা এরা টেন্টেডরা গিয়েছে, এবং সেখানে তাদের স্পষ্ট বক্তব্য ছিল যে তারা আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ পায়নি। ওকে। হ্যাঁ, এবং যে বেঞ্চে তাদের মামলাটাকে তোলা হয়েছিল সেই বেঞ্চটা ছিল বেলা ত্রিবেদীর বেঞ্চ, এবং সেটা ছিল 9/11/2023 সাল। এই তারিখে কেসটা ওখানে হিয়ারিং হয়, এবং সেখান থেকে আবার একটা অর্ডার পাবলিশ হয়। আচ্ছা, সেই অর্ডারে দুটো বিশেষ বক্তব্য বলা ছিল, দুটো গুরুত্বপূর্ণ বিষয় বলা ছিল। একটা বলেছিল যে এই যাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হলো না, তাদের যেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়। আর একটা যেটা বলা হয়েছিল যে 17C তাদের উপর যে লাগু করা হলো বা প্রয়োগ করা হলো, সেটা যথাযথ ছিল কিনা, আচ্ছা সেটাকে খতিয়ে দেখতে বলা হলো। এটা ছিল 2 নম্বর। আর 3 নম্বর ছিল যে ওএমআর এর যে ওএমআর এর উপর ভিত্তি করে আর কি যোগ্য অযোগ্য ইত্যাদি নির্বাচন করা হচ্ছে, সেই ওএমআর এর গ্রহণযোগ্যতা কি আছে সেটাও যেন তলিয়ে দেখা হয়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা মেহবুব, তাহলে নেক্সট কোশ্চেনে আসি। সেটা হচ্ছে, তাহলে চাকরি থেকে বহিষ্কৃত হওয়া ব্যক্তিরাই, ওরাই কি ওই হাইকোর্টে, ওদের জন্য কি হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন হয়েছিল? হ্যাঁ, যখন তারা সুপ্রিম কোর্টে গিয়েছিল বেলা তাজেদির বেঞ্চে, সেখানে যেমন কয়েকটা নিয়ম তাদের জন্য প্রয়োগ করা হলো, তেমন সেই নিয়ম কারা অ্যাপ্লাই করবে, কারা ওএমআর এর নিয়ে যে গ্রহণযোগ্যতা বা ওএমআর ঠিক নাকি সেটা অ্যানালিসিস করবে, কারা 17C
সি ইউজ করা ঠিক হয়েছিল কি করা হয়েছিল না সেটা কারা দেখবে? সেই শুধুমাত্র টেন্টেড ক্যান্ডিডেটদের বিষয়কে মানে তারা যে বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল সেই বিষয়টা যথাযথ ছিল কিনা সেইটাকে বিশ্লেষণ করার জন্যই কিন্তু হাইকোর্টে পুনরায় একটা নতুন বেঞ্চ গঠন করে দেওয়া হয়, যে বেঞ্চটার নাম হচ্ছে সাব্বির রশিদি এবং দেবাংশু বসাক। এই দুজন বিচারপতিকে নিয়ে এই নতুন বেঞ্চটা গঠন করা হয়েছিল, ওই সুপ্রিম কোর্ট করে দিয়েছিল। এবং সেই বেঞ্চটা গঠন করা হয়েছিল মূলত যারা অবৈধভাবে নিযুক্ত ক্যান্ডিডেট, যারা অবৈধভাবে নিযুক্ত প্রার্থী তাদের জন্য, যাদের বিরুদ্ধে কোনো রকম অ্যালিগেশন ছিল না, যারা সম্পূর্ণরূপে একেবারে ইনোসেন্ট, যাদের বিরুদ্ধে কোনো রকম কোনো দুর্নীতির অভিযোগ নেই, তাদের নিয়ে কোনো কাটাছেড়ার করার কথা বলা হয়নি। আচ্ছা, সুপ্রিম কোর্ট কোনোভাবেই এই বেঞ্চকে যারা যোগ্য, যাদের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ নেই, তাদের নিয়ে কোনো কথা বলতে বলেননি এই বেঞ্চ। এই দেবাংশু বসাকের যে বেঞ্চটা আছে, এটাকে নিয়ে প্রচুর আমরা সমালোচনা শুনেছি, মানে ওনার রায় নিয়ে অনেক সমালোচনা শুনেছি। এবং এটাও জানি যে টেন্টেডদের আত্মপক্ষ সমর্থনে তারা একটা মানে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল যে আত্মপক্ষ সমর্থনে। কিন্তু যারা আনটেন্টেড, নন টেন্টেড, মানে যারা যোগ্য, সত্যিকারের যারা যোগ্য, তাদেরকে আত্মপক্ষ সমর্থনে কোনো যুক্তি মানে শোনা হয়েছিল না, তার আগেই ক্যান্সেল করে দেওয়া হয়েছিল? এটা প্রথমত আত্মপক্ষ সমর্থনের যে প্রশ্নটা, সেটা কাদের ক্ষেত্রে আসে? আমি একজন ব্যক্তিকে চোর বলছি, সেই ব্যক্তি একমাত্র নিজে চোর কিনা বিশ্লেষণ করবে। যার বিরুদ্ধে রাস্তা দিয়ে যে ব্যক্তির বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগ নেই, সে ব্যক্তি হঠাৎ করে হাত তুলে এটা বলতে আসবে কেন যে আমি চোর কি চোর নয়? এটা তো তার কথা নয়। তার জন্যই সুপ্রিম কোর্ট তাদের জন্যই এই বেঞ্চটা তৈরি করেছিল। কিন্তু এখানে একটা ভুল হলো। এখানে ভুল কি হয়েছিল না, যখন এই বেঞ্চ তৈরি হলো, এই বেঞ্চের দুই জাস্টিস নির্দেশেই আমাদের স্কুলের যে এইচএম, তাকে ভায়া করে সকলের কাছে কিন্তু একটা করে চিঠি গেল। যে চিঠি গেল প্রত্যেকের কাছে গেল, এবং সেই সময় আমরা অনেক লাফিয়েছিলাম কেন ভাই এগুলো ওইটার একটা ভালো গল্প আছে, মানে মেহবুব, আমি বলি একটু বলি মেহবুব। তো তখন আমরা অ্যাকচুয়ালি আমরা একই ট্রেনে যাই, আমরা একই ট্রেনে যাই, তো একই বগিতেই যাই। হ্যাঁ, মেনলি মানে আমি ও একই বগিতেই যাই, ধৃতিশ অন্য বগিতে উঠতো। তো আমরা যখন নামতাম, নামার পরে কিন্তু ধৃতিশ বা মেহবুব কন্টিনিউ বলতো যে এটা কিন্তু ছেলে খেলার বিষয় নয়, এটা কিন্তু ভাবতে হবে আমাদেরকে, এটা ভাবা দরকার। এবং ওরা যেটা বলতো আমরা হয়তো অতটা সিরিয়াসলি নিতাম না, বাট আজকের দিনে দাঁড়িয়ে এই মাঠে বসে বলছি যে ওইটা সিরিয়াসলি নেওয়ার দরকার ছিল। একদমই তাই, তাই না? কারণ সেই সময় বারবার আমার পুরনো লাইফ, পুরনো যে লেখা, সেখানে আমি বারবার বলেছি, গ্রুপও করা ছিল, যে যখন এরকম একটা চিঠি আমাদের হাতে দেওয়া হলো, নিশ্চয়ই এই বেঞ্চের কোনো নতুন অবজারভেশন আছে, নতুন কোনো পলিসি আছে। তা নাহলে যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই তাদেরকে এরকম একটা চিঠি দেওয়ার কথা ছিল না। এবং চিঠিটাও দেখো, চিঠিটাও একটা কেমন একটা অস্পষ্ট চিঠি, যে চিঠিটা একেবারে ভিত্তিহীন চিঠি। যে চিঠিটা টোটালি ভিত্তিহীন চিঠি। দেখা গেছে সেখানে একটা কেস নাম্বার উল্লেখ আছে, সেই কেস নাম্বারের সাথে পুরনো অর্ডার কপি, মানে যেটা অর্ডার কপি আছে হাইকোর্টে, সুপ্রিম কোর্টের যে অর্ডার কপি, সেই অর্ডার কপিটা দেখা যাচ্ছে। যে অর্ডার কপিটা প্রথমত আমাদের সম্পর্কে কিছু বলা নেই, প্রথমত বলা নেই। দ্বিতীয়ত ওই যে মানে চিঠিটা, সেই চিঠিটা তুমি যদি দেখো, সেখানে শুধু একটা কেস নাম্বার দেওয়া আছে, বলা আছে একটা কেস চলছে। মানে সিরিয়াসলি নেওয়ার মতো না, এই চিঠির মধ্যে একেবারেই ছিল না। এই চিঠির মধ্যে এমন কিচ্ছু ছিল না যেখানে আমাকে পার্টি হতে বলা হয়েছে। এই চিঠির মধ্যে এমন কিছু ছিল না যেখানে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে, তুমি থাকলে তুমি এসো কোর্টে, এবং কোর্টে তুমি আত্মপক্ষ সমর্থন দাও, বা তোমার কিছু বলার থাকলে বলো। এরকম কোনো স্পষ্টতা এই চিঠির মধ্যে ছিল না। এবং এই অস্পষ্ট চিঠি দিয়ে হঠাৎ করেই আমরা দেখলাম 22শে এপ্রিল হঠাৎ করেই আমাদের পুরো প্যানেলটা উড়িয়ে গেল, অর্থাৎ পুরো প্যানেলটাকে উড়িয়ে দেওয়া হলো। এটা মূলত আমরা বলবো হাইকোর্টে বিচারের নামে ভয়ঙ্কর একটা প্রহসন হয়েছে, এবং আমাদের সঙ্গে অবিচার করা হয়েছে, কারণ হ্যাঁ, একদমই তাই, এটা অবিচার। আমি সেটাই বলতে চাইছিলাম এক্ষুনি তোমাকে, যে তোকে যে রায়টা দেয়া হয়েছিল,
সে রায়টা দেওয়ার আগে যারা যোগ্য তাদের কোনো রকম কোনো কথা শোনা হয়নি, তাদের আত্মপক্ষ সমর্থনে কোনো রকম সুযোগ দেওয়া হয়নি, এবং তাদের কোনো দোষও ছিল না। সেই অবস্থায় তাদের ঘাড়ের ওপর একটা কোপ এসে পড়ে, রাইট? একদমই রাইট। আচ্ছা, এবার এবার আমি যাই হোক, তার মানে আমাদের কেন দেবে ও। আমি শুধু একটা কথা বলে আমি আমি একটু শেষ করব। সেটা হচ্ছে তুমি দেখো যে জাজমেন্টটা 2022 সরি 22 এপ্রিল হলো, 21 এপ্রিল আমরা জাজমেন্ট জেনে গেলাম আর মারফত একজন সাংবাদিকের মারফত। ওটাই একজন সাংবাদিক রাজনৈতিক যাবে, এটা যুগে আলাদা দেশে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট এক তো একটা চিঠি ধরানো হলো, যে চিঠিটা পুরোপুরি ভাবে অস্পষ্ট, ধোঁয়াশার মধ্যে একটা চিঠি। তারপরে কি সেই চিঠিটা দেওয়া হলে যে জাজমেন্টের বেসিসে, সেই জাজমেন্টে আমাদের সম্পর্কে কিছু বলাই হলো না, আমাদেরকে কিছু বলতেই বলা হয়নি। একই আবার 22 এপ্রিল যেদিন কিনা আমাদের জাজমেন্ট প্রকাশিত হলো, ঠিক তার আগে 21 এপ্রিল একজন রাজনৈতিক ভাবে নিযুক্ত সাংবাদিক সে তার ওয়ালে পুরো জাজমেন্টটা লিখে দিল হুবাহু। মানে ভারতের ইতিহাসে, মানে এই আইনি ইতিহাস। হ্যাঁ, এবং তারও আগে কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব মানে এই জাজমেন্ট নিয়ে বলে দিল যে 22 তারিখে এটা হতে চলেছে। মানে এত ভালো ভবিষ্যৎবাণী মানে ভিভু পারবে না। না, তো পড়ার ভিগুকে চেনেন না বলে দিতে, আংটি ফাংটি দেন আর কি, তো ভবিষ্যৎবাণী করেন। তো সেই ভিগু, শ্রী ভিগু, আদি ভিগু, এরকম ব্যাপার আছে। তো যাই হোক, জ্যোতিষের কাছে আসবো যে এই রায়টা কি সঠিক ছিল, মানে এই রায় সম্পর্কে। দেখুন, এটা তো মেহবুবদা পরিষ্কার বলে দিল, কারণ এটা মিডিয়ার মাধ্যমে আমি বারবার সমস্ত জনগণকে আমি বোঝাতে চেয়েছি যে এই রায়টা একেবারেই সঠিক ছিল না। প্রথম কথা, দেবাংশু বসাকের এজলাসে 22/4/2024 এই রায় দেওয়ার পূর্বে, ইতিপূর্বে যে রায়গুলো দেওয়া হয়েছিল সেই রায়ে আমাদের এগেনস্টে কোনো অ্যালিগেশন ছিল না। সুপ্রিম কোর্ট থেকেও আমাদের কোনো অ্যালিগেশন দেওয়া হয়নি, যার জন্যই কিন্তু এই যে মেহবুবদা যে বলল একটা কাগজ ধরেলো, সেই কাগজের রিপ্লাইটা আমরা দেওয়ার প্রয়োজন মনে করিনি। দ্বিতীয়ত যে কারণটা স্পষ্ট করে দিই, যে কলকাতা হাইকোর্টের রায় প্রকাশিত হওয়ার আগে রাজনৈতিক সম্মেলন থেকে আমাদের রায়টা বলে দেওয়া হচ্ছে, এবং গভীর রাত্রে 2:55 তিনি মনে রাত্রে ঘুমাননি, তিনি যিনি পাট্টারা রয়েছেন রারে 2:55। আমি গতকাল সেই মেসেজটা আমার কাছে আবার খুলছিলাম স্ক্রিনশটটা, যে এত হাজার জনের জীবনে অন্ধকার দিন আসতে চলেছে এই নম্বর এজলাসে। একদম তিনি কোথার থেকে এই তথ্যটা আগাম জানতে পেরেছিলেন, সত্যি আমার মতো একজন সাধারণ একজন চাকরিজীবী মানুষের কাছে একটা বড় প্রশ্ন থেকে যায়। আশা করি আপনারাও ভাববে। ঠিক ঠিক। আচ্ছা, তারপরে যাই হোক বলি যে তারপরে তোদের নেক্সট স্টেপ কি ছিল, মানে সুপ্রিম কোর্টে। হ্যাঁ, এবার দেখুন, আমরা তো সবাই আপনারা জানেন যে কলকাতা হাইকোর্ট থেকে রায় বাতিল হয়ে যাওয়ার পর আমরা তো খুবই দুশ্চিন্তায় ভুগছি। জীবন, জীবিকা, সম্মান, মা বাবার অসুস্থতা, কারোর লোন, নানা রকম একটা সামাজিক হ্যারাসমেন্টের মধ্য দিয়ে আমরা তখন যাচ্ছি। কি করব আমরা দিশাহারা। ঠিক সে সময় মেহবুবদা আমাদের শহীদ মিনারে সকলকে একটা কল দিল, যে আমরা সকলে একত্রিত হয়ে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা কি করব, এই মুহূর্তে আমাদের কি করা উচিত। আমরা সকলেই দিশেহারা হয়ে নিজেদের জীবন, জীবিকা, সম্মান সবকিছুকে হারিয়ে, যোগ্য থাকার সত্ত্বেও সমাজের কাছে বড় প্রশ্নচিহ্ন নিয়ে, পরিবারের কাছে দুশ্চিন্তা নিয়ে, নিজেদের অসুস্থতাকে নিয়ে, অনেক ক্যান্সার পেশেন্ট আমাদের সঙ্গে এসেছেন, শহীদ মিনারে সেই প্রখর রৌদ্রে আমরা কিন্তু উপস্থিত হই, এবং আমরা সমবেতভাবে সবাই সিদ্ধান্তে আসি যে আমাদের একটাই এখন অবস্থান হবে যে সুপ্রিম কোর্টে আমরা যেতে হবে, দ্রুত আমাদের পিটিশনার হতে হবে, এবং সেই মোতাবেকে আমরা সুপ্রিম কোর্টে আমরা পৌঁছে যাই। এবং আমাদের একটা বিশেষ টিম, মেহবুবদা, হুমায়ুনদা, আর অনেকেই আছে, সবার নাম আমি বলছি না এই মুহূর্তে, সংবিদাদি আছে, সবার নাম বলবো, চিন্ময়দা, পলাশদা ছিল, মৃন্ময়দা, আমরা সকলেই সুপ্রিম কোর্টে যাওয়া হয়। এবং দেখুন, আমরা তো সুপ্রিম কোর্ট জিনিসটাই কি আমাদের কাছে একটা মানে অজানা বিষয়, কারণ আমরা কলকাতা হাইকোর্টেই অনেকে যাইনি, হয়তো আমাদের কয়েকজন কলকাতা হাইকোর্টে কেস করার সুবাদে কিছু অভিজ্ঞতা ছিল, কিন্তু আমার মনে হয় এই কেসের সঙ্গে যুক্ত 99% মানুষের সুপ্রিম কোর্ট সম্পর্কে কোনো ধারণাই ছিল না। এবং সেখানে গিয়ে যথারীতিভাবে আমরা পিটিশনার হই। এখানে হ্যাঞ্জেলা নেই, বা অনেকে না ওই বলতে পারছি না, অনুরাগ ভাইয়া নেই, সকলের সহযোগিতায় আমরা পিটিশনের কাজ সম্পূর্ণ করি। এবং সে পর্বে আমি আর ঢুকছি না,
রাত দিন পরিশ্রম করে এত হাজার শুভজিত আছে, আমরা প্রচুর হুমায়ুন ভাই আছে, এখানে অমিত দা আছে, স্বপন দা আছে, মেহুদ দা আছে, অনেকের নাম বলতে পারছি না কারণ এই কর্মযজ্ঞ এখানে হাজার হাজার জন এখানে সামিল হয়েছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের লিডাররা তারা সমবেতভাবে একসঙ্গে একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে এত হাজার জনের পিটিশনার হওয়ার কাজ সুপ্রিম কোর্টে তারা সম্পূর্ণ করে। এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বাবুর বেঞ্চে আরো দুজন বিচারপতিকে সঙ্গে নিয়ে শুনানি শুরু হয়েছিল, জামশেদ বার্জার পাদ্রিয়ালা আর মনোজ মিশ্র। এই তিনজন বিচারপতির এজলাসে আমাদের হিয়ারিং শুরু হয় 7/5/2024। এই দিনটি আমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ছিল, কারণ তার আগের দিন পর্যন্তও কিন্তু আমরা চাকরি হারাছিলাম। দীর্ঘ শুনানি হলো। আমরা তখন সেদিন আমি নিজে এবং হুমায়ুন মেহবুবদা সবাই আমরা সুপ্রিম কোর্টের সামনে অবস্থান করছি। আজার ভাই ছিল, আরো অনেকেই ছিল, আমি নাম বলতে পারছি না, অসীমদা ছিল, তাৎক্ষণিকের জন্য আমাদের মনে পড়ছে, আর আলকারজান ভাইও ছিলেন, সমীরাদি মিনময় দাদা ছিলেনই। সেখানে আমরা অপেক্ষা করি এবং দেখতে পাই কিছুক্ষণ পর বিচারপতি দীর্ঘ শুনানির পর তিনি সিদ্ধান্তে আসার জন্য একটু উঠে যান। টেনশন বুঝতে পারছেন, কারণ একদিকে স্কুল সার্ভিস কমিশন, তার আইনজীবী, চাকরিটা যে বৈধ নিয়ম মেনেই হয়েছে এবং স্যাগ্রিগেশন সম্ভব। এই স্যাগ্রিগেশন শব্দটা এখন সবথেকে একটা হট শব্দ। কি স্যাগ্রিগেশন? অর্থাৎ স্যাগ্রিগেশন মানেটাই হলো যোগ্য এবং অযোগ্য এই ব্যক্তিদের চিহ্নিত করা সম্ভব। একদিকে যোগ্য, একদিকে অযোগ্য। কমিশনের আইনজীবী জয়দীপ গুপ্তা তিনি দেবদূতের ভূমিকা অবতীর্ণ হয়ে জাস্টিস মাননীয় প্রধান বিচারপতি চন্দ্রচূড় বাবুকে বোঝাতে সক্ষম হন সঠিক তথ্য দিয়ে, একদম একদম সঠিক তথ্য দিয়ে। এই জিনিসটা এটা ইম্পর্টেন্ট, কারণ হাইকোর্টে যখন আমি মেহবুব, এটা হয়তো তুইও মানবি যে হাইকোর্টে যখন প্যানেলটা ক্যান্সেল হয় তখন কিন্তু বিভিন্ন রকম ভুলভাল তথ্য হয়তো প্রদান করে প্যানেলটাকে ক্যান্সেল করানো হয়েছিল, মেবি, মানে যখন ক্যান্সেল করানো হয়। কিন্তু যখন সুপ্রিম কোর্টে আমরা যাই তখন কিন্তু যে উনি যে স্টেটা এনেছিলেন, তখন কিন্তু সঠিক তথ্য দিয়ে একদম দেওয়ার পর তখন কিন্তু স্টেটা এসেছিল, মেবি, মানে যদি কিছু ভুল বলে থাকি তাহলে তুই হয়তো একটু বলতে পারবি, বল। কিন্তু এটা তো অবশ্যই সকলেই একমত যে হাইকোর্টে বিভিন্ন এক তো আমরা কোনো পার্টি ছিলাম না, কারণ আমাদের সেখানে পার্টি হওয়ার প্রয়োজন ছিল না। দ্বিতীয়ত সুপ্রিম কোর্টে যখন আমরা গিয়েছিলাম মানে স্টে আনতে, তার আগেও কিন্তু কিছু ঘটনা আছে যেটা ভুলে গেলে চলবে না। শুনি, আরে ঘটনা বহুল জীবন, কারণ আজকে বসছি শুন। কারণ বল একটা ছোট্ট কথা আমাদের গ্রাম বাংলায় প্রচলিত আছে। হ্যাঁ হ্যাঁ, আগেকার দিনে বানর খেলা হতো, তো বলা হতো বাদর শব্দটাকে মানে চলতি ভাষায় বলা হচ্ছে বাদর। বলতো বাদর এমনি নাচে না, বাদর নাচে পিছনে উস্তাদ থাকে বলে। যখন করুণাময়ী থেকে একটা বড় যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং যারা মানে গ্রুপ ডি গ্রুপ সি আমার বন্ধু বান্ধব যারা ছিলেন, যারা যোগ্য, যাদের বিরুদ্ধে অ্যালিগেশন ছিল না, তারা কিন্তু ভয়ঙ্কর এবং খুব অ্যাক্টোসাস ভাবে তারা কিন্তু এসএসসি ঘেরাও করেছিল। আচ্ছা, এসএসসি ঘেরাও করেছিল এবং সেই এসএসসি ঘেরাও দিন সেদিনই কিন্তু আমরা বলে এসেছিলাম যে যদি সুপ্রিম কোর্টে তাদের এই অবস্থান বা গুরুত্বপূর্ণ অবস্থান না থাকে তাহলে আসলে কি হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে আমরা যেটা আমি বলতে চাইছি যে হাইকোর্টে তাদের যে বলা আর সুপ্রিম কোর্টে তাদের যে বলা, এই দুটো বলার মাঝখানে একটা উস্তাদের হাতে একটা লাঠি থাকতো, সেই লাঠির যে একটা ভূমিকা, সেই ভূমিকাটাকে কেউ অস্বীকার করলে বলতে হবে না তার মতো মূর্খ আর কেউ নেই। তার মানে তুই বলতে চাইছিস রাস্তার আন্দোলনটার প্রভাব কোথাও না কোথাও গিয়ে কোর্টে পড়েছে। আরে রাস্তার আন্দোলনকে তো সবাই ভয় পায়, সব নেতা, সব রাজনৈতিক ব্যক্তিত্বই ভয় পায়, কারণ জনগণ যে যে জায়গায় যে ভাবে কথা বলেছে তখনই সমস্ত রাষ্ট্রনেতার চোখ খুলেছে। যেদিন ওই জনস্রোত দেখা গিয়েছিল সেদিন বোধহয় পশ্চিমবাংলায় প্রধানমন্ত্রী বক্তব্য রাখতে এসেছিলেন, তিনিও আমাদের আন্দোলন নিয়ে কথা বলতে বাধ্য হয়েছিলেন।
দুদিন আগে যে বিরোধী দলনেতা বোম পাঠিয়েছিলেন সেই দলের প্রধান তিনি কিন্তু আমাদের আন্দোলন নিয়ে কথা বলতে বাধ্য হয়েছিলেন শুধু আন্দোলনের জন্যই। এবং তুমি দেখো শুভজিৎ, শুধু এই বক্তব্যটাকে তো বললে হবে না, এটা তো এসএসসির ইতিহাসে একটা দীর্ঘদিনের একটা প্রক্রিয়া। যতবার আন্দোলন হয়েছে এসএসসি কাজ করেছে, যখন আন্দোলন হয়নি এসএসসি ঘুমিয়েছে। যারা বলবে যে হঠাৎ কি এমন হলো যে সেদিন জয়দীপ গুপ্তা এরকম হঠাৎ করে মানে কথা বললো আর ছয় ছাড়া কিছু মারলে না, এমনি এমনি মারেনি। তার কারণ সেখানে 4-6 মারানোর জন্য তাকে একটা স্পিড দেওয়া হয়েছিল, তাকে একটা টোটকা দেওয়া হয়েছিল। ঠিক 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 তো একদম ঠিক কথা। একদম ঠিক কথা। কারণ সেই আন্দোলনটা তো আমরা সবাই জানি এবং সেখানে আমরা চাকরি হারা হয়ে প্রায় সবাই, কেউ মনে হয় বাড়িতে বসেছিলেন না, আর সবাই আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম এবং চেয়ারম্যান সাহেবের নির্দেশ মতো, আশা করি শুধু চেয়ারম্যান সাহেব নয়, সরকারের উচ্চ স্তর থেকে তার নির্দেশ মতো নির্দেশ ছিল এবং জয়দীপ গুপ্তা সুন্দরভাবে ব্যাখ্যা করেছিলেন যে সেগ্রিগেশন ইজ অলরেডি ডান। এই শব্দটা এবং অ্যাজ পার সিবিআই মেনে আমরা সেগ্রিগেশনটা চাই। সিবিআই ইনভেস্টিগেশন ভারতবর্ষের একটা উচ্চ সংস্থা, তা কি করে মূল্য থাকবে না? এবং সেই নিয়ম মেনে সেগ্রিগেশন করা হোক। এবং আমাদের পক্ষে আমরা যেহেতু দেখুন, কমিশন তো তার আইনজীবী রেখেছেন জয়দীপ গুপ্তা, সরকার তার আইনজীবী রেখেছেন রাকেশ ত্রিবেদীকে। এবার আমরা কি করেছিলাম, আমরা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে আমরা কিন্তু আইনজীবী আলাদা করে প্রাইভেট আইনজীবী নিয়েছিলাম। যে ভুলটা আমরা কলকাতা হাইকোর্টে করেছিলাম, আমরা আত্মপক্ষ সমর্থনের জন্য কিন্তু আমরা কলকাতা হাইকোর্টে যাইনি, আমরা কিন্তু সুপ্রিম কোর্টে আমাদের পক্ষের কথা বলার জন্য আইনজীবী অভিষেক মনু সিংভি স্যার ছিলেন, শ্যাম দিওয়ান স্যার ছিলেন, তারা কিন্তু আমাদের হয়ে সেখানে সওয়াল করলেন যে যে সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো রকম অ্যালিগেশন নেই তারা কেন চাকরি থেকে বাতিল হবে। কি অ্যালিগেশন আছে এই যোগ্য ক্যান্ডিডেটদের? সিবিআই তালিকা দিয়েছে 9-10 ক্ষেত্রে 952 জন, 11-12 ক্ষেত্রে 907 জন, গ্রুপ সি এর ক্ষেত্রে 3481, গ্রুপ ডি ক্ষেত্রে 2823। তাহলে কেন আমরা সবার চাকরি বাতিল করার কথা ভাববো? বিরোধী পক্ষ সেখানে বক্তব্য রাখলো, সেখানে বিরোধী পক্ষ বললো সবার চাকরি বাতিল করতে হবে। চন্দ্রচূড় বাবু দীর্ঘ শুনানি সম্পন্ন করে অবশেষে 7ই মে 2024 তিনি কিন্তু স্টে দিয়েছিলেন এবং আমরা চাকরিতে বহাল থাকি। তারপরে তিনি বলেন আমরা গোটা প্রক্রিয়াটা আবার শুনবো। উনি কি আর কোনো স্টেপ নিয়েছিলেন মানে মহামান্য বিচারপতি? হ্যাঁ, অবশ্যই তিনি স্টেপ নিয়েছিলেন, তিনি খুব গুরুত্বপূর্ণ স্টেপ নিয়েছিলেন। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এটা আপনারা সবাই জেনে রাখবেন, আমি আমার সমস্ত যারা চাকরি করছে তাদের উদ্দেশ্যেও বলবো এবং জনমানসের এই কথাটা প্রচার হওয়াটা খুব জরুরি যে চন্দ্রচূড় বাবু কিন্তু দুটি গুরুত্বপূর্ণ বক্তব্য বলেছিলেন। কি বলেছিলেন 7ই মে 2024? যে সেগ্রিগেশন করার কোনো উপায় না বের করে হয়তো কোথাও একটা আনজাস্ট হয়েছে এই গোটা প্রক্রিয়াটাকে স্যাটিসফাইড করে সকলের জীবনে এই অনিশ্চয়তার কালো মেঘটা এনে দেওয়া হলো। তার মানে উনি জানতে পেরেছিলেন যে এর মধ্যে যোগ্য ক্যান্ডিডেট আছে। অবশ্যই এবং অবশ্যই আছে, অবশ্যই। এবং বলি, যারা আপনারা হিয়ারিংটা দেখতে পাবেন, যখনই আমাদের বিরোধী রেসপন্ডেন্ট লইয়া তিনি কি করছে, যখন বলতে উঠছেন গ্রুপ ডি আর গ্রুপ সির সংখ্যাটা দিয়ে বলা একদম এটা কিন্তু এ সময় কিন্তু খারাপ বিচারপতি উনি বলছেন আপনি টিচারদের কাউন্টটা করুন, টিচারদের শুরুটা করুন। যেহেতু টিচারদের দুর্নীতিটা 8% থেকে 11%-এর মধ্যে 9, 10 এবং 11, 12টা ধরে তিনি কিন্তু এটা করেছে। এইবার বলি, চন্দ্রচূড় বাবু কিন্তু কি করলেন, 16ই জুলাই 2024 তিনি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন। কি গুরুত্বপূর্ণ নিয়েছিলেন? তিনি বলেছিলেন এত বড় একটা কেস, এটাকে শর্ট আউট করার জন্য 4টে পার্টি করতে হবে। 1 নম্বর পার্টি কি করলেন, স্টেট গভর্নমেন্টকে একটা ওয়াক করলেন, তুমি একটা লিখিত সাবমিশন দেওয়া দাও মাত্র 5 পাতার মধ্যে। কমিশন এন্ড বোর্ডকে একই কথা বললেন যে 5 পাতার মধ্যে একটা সাবমিশন জমা দাও। ওয়েটিং ক্যান্ডিডেটদের বললেন তোমরা একটা 5 পাতার সাবমিশন জমা দাও। আর আমরা যারা চাকরি পেয়ে চাকরি হারিয়েছিলাম সকলের জন্যই বলেছিলেন তোমরাও একটা 5 পাতার সাবমিশন জমা দাও। এই 4টে ভাগে কিন্তু আমাদেরকে ডিভাইডেড করে দিয়েছিলেন 16ই জুলাই 2024। আর শেষে বলেছিলেন
সিবিআই একটা আলাদা ফাইনাল রিপোর্ট জমা দেবে, যে সিবিআই রিপোর্টটা ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণেই কলকাতা হাইকোর্টে দেবাংশু বসাকের আগে ফ্রড ক্যান্ডিডেট যারা দুর্নীতিগ্রস্ত চাকরি থেকে বাতিল হয়েছিল সেটা বিভক্ত করতে পারবে একমাত্র সিবিআই। তাই সিবিআইকেও কিন্তু ফাইনাল জাজমেন্ট জমা দিতে বলেছিলেন। হুমায়ুনের কাছে আসবো। আচ্ছা হুমায়ুন, তোমাদের বিরুদ্ধে তো অনেক রকমের অ্যালিগেশনস আছে, মানে তোমাদের বলতে আমাদের বিরুদ্ধে অনেক রকমের অ্যালিগেশনস আছে কলকাতা হাইকোর্টে। তো বিরোধী আইনজীবীরাও অনেক অ্যালিগেশন দিয়েছে নাইসা স্ক্যানটেক এই বিষয় নিয়ে। তো যেমন বলেছি যে ক্লোজ ডোর টেন্ডার, লোয়েস্ট বিডার, তারপরে নাকি নাইসা স্ক্যানটেককে আবার মানে ওদের আবার ভাড়া করে এনেছে, এরকম বিভিন্ন রকম যে দোষগুলো দেওয়া হয়েছে, এই ব্যাপারে তুই কি বলতো? প্রথম কথা হলো যে আমরা হচ্ছি সাধারণ শিক্ষক। আমরা শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসে আমরা প্রত্যেকটা ধাপ উত্তীর্ণ হয়ে আমরা চাকরিটা পেয়েছি। এগুলো তো আমাদের জানার বিষয় না, এটা সম্পূর্ণ জানার বিষয় হচ্ছে এসএসসি। আভ্যন্তরীণ বিষয় যেটা, হ্যাঁ, একদম পুরো আভ্যন্তরীণ বিষয়। এক্স্যাক্টলি। মানে এই বিষয় নিয়ে সাধারণ যারা পিটিশনার তাদের জানার কথা নয়। না, তাদের জানার কথা নয়, একদমই জানার কথা নয়। কেন একটা নিয়োগ যে নিয়োগকারী যারা এখানে স্কুল সার্ভিস কমিশন, তো তারা কাকে টেন্ডার দেবে, কিভাবে দেবে, সেটা তো কখনোই সাধারণ যারা চাকরি প্রার্থী, আমরা যখন চাকরি প্রার্থী ছিলাম, পরবর্তীতে আমরা শিক্ষক হয়েছি পরীক্ষার মাধ্যমে, সেটা আমাদের জানার বিষয় নয় এবং এটা খুবই কনফিডেন্সিয়াল এবং কোনো নিয়োগকারী সংস্থাই সেটাকে কখনোই বাইরে সেটা প্রকাশ করে না। তো সেক্ষেত্রে আমাদের জানার কথা নয় কাকে নিয়োগ করবে, কিভাবে নিয়োগ করবে, এই বিষয়ে আমাদের তো আমরা কোনো দায়ী নয় এই বিষয়ে বা জড়িত। তবু হুমায়ুন, তবু তো প্রশ্ন থেকেই যায়। হ্যাঁ, ব্যাপারটা হলে এখন কেসের সুবাদে সবই তো ডকুমেন্টস ওপেন আছে আমাদের সামনে। তো সেখান থেকে আমরা যেটুকু তথ্য পেয়েছি যে এই যে মানে অ্যাকচুয়ালি টেন্ডার প্রসেস যেটা হয়েছে, এখানে টেন্ডারিং প্রসেসে টোটাল 7টা কোম্পানিকে ইনভাইট করা হয়েছিল। সেই 7টা কোম্পানি কে যেমন হচ্ছে সরস্বতী প্রেস লিমিটেড 1 নম্বর, 2 নম্বর কোম্পানি হচ্ছে বালাজি ব্রিলিয়ান্ট প্রিন্টার্স 2 নম্বর কোম্পানি, 3 নম্বর কোম্পানি হচ্ছে MS জনলোক ইনফোটেক, 4 নম্বর কোম্পানি হচ্ছে শ্রীগুরু প্রিন্টার্স অ্যান্ড বাইন্ডার্স, 5 নম্বর কোম্পানি হচ্ছে ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেড, 6 নম্বর যে কোম্পানি ছিল তা হচ্ছে শিল্পবার্তা প্রিন্টার্স প্রেস লিমিটেড, আর 7 নম্বর হচ্ছে MS নাইসা প্রাইভেট লিমিটেড। এই 7টা কোম্পানিকে ইনভাইট করা হয় টেন্ডারিং প্রসেসে। তো পরবর্তীকালে 5টা কোম্পানি অ্যাটেন্ড করে। সেই 5টা কোম্পানি হচ্ছে যেমন সরস্বতী প্রেস, ওকে, তারপর শিল্পবার্তা, ওকে, তারপর হচ্ছে ওই মিত্তাল ইনফোটেক প্রাইভেট লিমিটেড, আরটা কি, আর হচ্ছে নাইসা প্রাইভেট লিমিটেড। এই যে 4-5টা কথা তোমার কোম্পানি টেন্ডারিং প্রসেসে পার্টিসিপেট করে এবং এখানে টোটাল 3টে ধাপে ভাগ করা হয় টেন্ডারিং। টোটাল যে কাজটাকে টেন্ডারের যে কাজ সেটা হচ্ছে কি, 1 নম্বর হচ্ছে ওএমআর প্রিন্টিং, দ্বিতীয় হচ্ছে কোশ্চেন বুকলেট প্রিন্টিং, আর 3 নম্বর হচ্ছে রেভলিউশন অফ ওএমআর অর্থাৎ স্ক্যানিং প্রসেস। আচ্ছা, ও 3টে যে প্রসেস, এই 3টে প্রসেসের জন্য বলার কোন কোম্পানি মানে কত টাকায় তারা পারবে কাজটা করে দিতে পারবে। আচ্ছা, তো প্রত্যেক যে 5টা কোম্পানি তারা তাদের জানায় যে আমি এই টাকায় পারবো, মানে বিডিংটা চলে একদম এক্স্যাক্টলি বিডিংটা। তো দেখা যায় যে 5টা কোম্পানি পার্টিসিপেট করে, তার মধ্যে সব থেকে কম লোয়েস্ট বিডার সেটা ছিল নাইসা কমিউনিকেশন। ওকে, যেমন যে 1000টা ওএমআর, 1000টা ওএমআর ছাপানো, তার বুকলেট ছাপানো এবং তার স্ক্যানিং টোটাল 8000 টাকা ধার্য করে। কিন্তু বাকি 4টা কোম্পানি তারা 8500, 9000 এরকম বিভিন্ন হায়ার রেঞ্জে বেশি থেকে বেশি টাকা ধার্য করে। তো অ্যাজ এ লোয়েস্ট বিডার কিন্তু পরবর্তীকালে নাইসাকেই টেন্ডারিংটা দেওয়া হয়, সেটা হচ্ছে এই যে 1/12/2016। তো এখানে পরবর্তীকালে একটা প্রশ্ন উঠেছে, সেটা পরে বলছি। তো ব্যাপারটা হলো যে হাইকোর্টের যে ইম্পিরিয়াল জাজমেন্ট, এই টোটাল জাজমেন্টের মধ্যে প্রথম 4টে পয়েন্ট শুধু টেন্ডারিং প্রসেস নিয়ে। তো এখানে যে দুটো প্রশ্ন জিদ্দা তুমি আমাকে করলে, যে একটা হচ্ছে ক্লোজ ডোর টেন্ডার আর একটা হচ্ছে ইনডোর ম্যানেজমেন্ট, একদম ক্লোজ ডোর টেন্ডার যেটা, এটা কিন্তু অলরেডি কিন্তু এটাকে লিগ্যাল অ্যাকসেপ্টেবল, কারণ এটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে একটা ভার্ডিক্ট কিন্তু অলরেডি আছে। আচ্ছা, ক্লোজ ডোর টেন্ডার নিয়ে যে MRF ভার্সেস মনোহর পারেক্কার 2010 সালে
যে কেসটা হয়েছিল সুপ্রিম কোর্টে, ওখানে কিন্তু সুপ্রিম কোর্টে একটা অবজারভেশন আছে যে ক্লোজ ডোর টেন্ডারটা অ্যাকসেপ্টেবল, লিগালি অ্যাকসেপ্টেবল। এবং পরবর্তীকালে এবং তার আগেও যে ইন্ডার ম্যানেজমেন্ট নিয়ে যেটা যে অভিযোগটা উঠেছে, ইন্ডার ম্যানেজমেন্ট নিয়ে তার আগেও কিন্তু একটা প্রিভিয়াস অনেক পুরোনো জাজমেন্ট আছে যে ইন্ডোর ম্যানেজমেন্টটাও কিন্তু লিগালি অ্যাকসেপ্টেবল। কারণ 1987 সালের 11 ফেব্রুয়ারিতে ওই সচিনানন্দ পান্ডে ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যে কেস, ওই কেসে কিন্তু সুপ্রিম কোর্ট তার অবজারভেশন রাখে যে যে লিমিটেড টেন্ডার বা ইন্ডার ম্যানেজমেন্টটাও কিন্তু লিগালি অ্যাকসেপ্টেবল। আচ্ছা, তো পরবর্তীকালে আমি জানি না হাইকোর্ট কি বেসিস এটা বললো। তবে আর একটা ব্যাপার এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যে কোম্পানির টেন্ডার এবং এই যে রিক্রুটমেন্টের প্রসেসের টেন্ডার, দুটো টেন্ডার কিন্তু সম্পূর্ণ আলাদা। দুটো টেন্ডার কিন্তু বেরালে হবে না এই যে দুটো টেন্ডার, কারণ কোম্পানির টেন্ডারে টেন্ডার ডাকা যায়, কিন্তু যে কোনো রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু টেন্ডার ডাকা যায় না। এক্স্যাক্টলি, তার কারণ এখানে কনফিডেন্সিয়ালিটি নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে। কারণ এখানে যখন কে জানতে পারবে জমি কোন কোম্পানি টেন্ডারটা পেয়েছে, তাহলে সেই কোম্পানির থ্রু দিয়ে কিন্তু দুর্নীতিটা সব থেকে বেশি সম্ভাবনা থাকে। ওই জন্য সবসময় রিক্রুটমেন্টের টেন্ডার কিন্তু ইন্ডোর ম্যানেজমেন্ট বা ক্লোজ ডোর টেন্ডারের মধ্য দিয়েই হয়। তো বেসিক্যালি যে প্রশ্নগুলো উঠেছে, এই প্রশ্নগুলো আমার কাছে তো মনে হচ্ছে, আমাদের কাছে মনে হয়েছে যে অতটা ভিত্তিহীন, একদম ভিত্তিহীন প্রশ্ন। এবং একটা পরবর্তীকালে তুমি যদি ভালো করে খেয়াল করো যে যখন আমাদের রেসপন্ডেন্টরা যখন আর্গুমেন্ট করছে, এরা কিন্তু ইন্ডোর ম্যানেজমেন্ট বা ক্লোজ ডোর টেন্ডার নিয়ে কিন্তু বেশি কথা ধরে। তার কারণ ওরা কোথাও না করে ভেবেছে যে এইগুলো আর হয়তো টিকবে না। ওরা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, টেন্ডারিং এর ডেট নিয়ে। ডেটে পরবর্তীকালে সেটা নিশ্চয়ই কমিশন সর্ট আউট করবে। আর ওটা আবার মনে হয় না যে ভাইটাল কোনো ইস্যু। তো টেন্ডার প্রসেস নিয়ে যে চারটে পয়েন্ট, প্রথম চারটে পয়েন্ট, সেটা চারটে পয়েন্ট কিন্তু সুপ্রিম কোর্টে করে ভার্ডিক্ট হয়নি বসতে গেলে। আসবো স্বপনদার কাছে। স্বপনদা আমাদের লিগাল সেলের একজন গুরুত্বপূর্ণ মেম্বার। তো যাই হোক স্বপনদা, এসএসসি যে ওএমআর গুলো ডিস্ট্রয় করেছে, এই বিষয় নিয়ে বিস্তর প্রশ্ন আছে, ঠিক আছে? তো যাই হোক, এসএসসি যে অরিজিনাল ওএমআর গুলো যে ডিস্ট্রয় করলো, এটা কি ঠিক করেছে না ভুল করেছে? আমি জাস্ট এটা আপনার কাছ থেকে জানতে চাইছি। দেখো স্যার, আসলে স্কুল সার্ভিস কমিশন তাদের ওএমআরটা কবে ডিস্ট্রয় করবে, কি করে করবে, আমরা যেন এক্সামিনি যারা রিক্রুইট প্রসেসে জাস্ট আমরা পার্টিসিপেট করেছি, তখন তো আমরা এত কিছু জানতামও না। ফর্ম বেরিয়েছে, অনলাইন ফিল আপ করেছি, আরেকবার বেরিয়েছিল, আবার ফিল আপ করেছি, এক্সাম দিয়েছি। এখন কখন ওএমআর কে কে দেখবে, কে ডিস্ট্রয় করবে, কবে ডিস্ট্রয় করা উচিত, তখন আমরা কিছু জানতাম না। প্লাস এসএসসির ওপর এটা সম্পূর্ণ থাকে যে তারাই জানবে যে কি করে ডিস্ট্রয় করতে হয় বা কবে করতে হয় বা কেন করতে হয়। এক্স্যাক্টলি, তো এই জন্য আমরা এখন যা হয়েছে, এখন আপনি নেক্সটটা বলুন, তারপরে আমি বলছি। না, বলছি যে ধরো তবু আর কি কিছু প্রশ্ন থেকে জবে থেকে এই হাইকোর্টের ওই 22 এপ্রিলের অর্ডারটা এসছে, তারপর থেকে একটু কেস তৈরি করতে হয়েছে। ওই কেস তৈরি করার পরে আমাদের এসএসসি মানে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন রুলস 2016 এর একটা গেজেট বই আছে। আচ্ছা, তো সেই গেজেট অনুযায়ী আমাদের সম্পূর্ণ এক্সামিনেশন হয়েছে, ওকে, ফার্স্ট টু লাস্ট। তো তার মধ্যে তো রুল 21 বলে একটা আছে, রুল আছে। তো তার মধ্যে লেখাই আছে দ্য ফিজিক্যাল কপি অফ দ্য ওএমআর will be destroyed after 1 year of the publication of the pen. ওকে। তো তাহলে প্যানেল পাবলিকেশন ডেটটা আমি একবার তোমার কাছ থেকে জানবো। প্যানেল পাবলিকেশন হচ্ছে 12/3/2018। 12/3/2018, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ডেট। 12/3/2018 যদি প্যানেল পাবলিকেশন হয়, সেখান থেকে 1 বছর পরে ডিস্ট্রয় করার নিয়ম আছে। হ্যাঁ, তো তারপর কি হয়েছে, তারপর এসএসসি তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার ইউজ করে বালাজি সলিউশনস বলে একটা সংস্থা আছে, তাকে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারে চিঠি লিখে 22/7/2019 ডিস্ট্রাকশন করা তাদেরকে টেন্ডারটা দেয়। তার মানে 1 বছরের বেশি 1 বছরের বেশি অবধি ছিল। তো তার মানে আমাদের মতে যে এসএসসি ডিস্ট্রয়টা করে কোনো ভুল করেনি, বিকজ 22/7/2019 বালাজি সলিউশনস যেই কোম্পানিটা কলকাতারই কোম্পানি, তাদেরকে ওএমআর ডিস্ট্রাকশনের জন্য লিখিত অর্ডার দিয়েছিল, যা কপি সুপ্রিম কোর্টেও জমা হয়েছে। ওকে, ওকে। তার মানে এরপর তোমাকে আরেকটা কোশ্চেন করি যে সিবিআই কিন্তু কোনো মিরর ইমেজ খুঁজে পায়নি। আগে তোমার কাছ থেকে স্বপন আমি জানবো যে মিরর ইমেজের ব্যাপারটা কি, যারা এখনো পর্যন্ত, মানে আমি সাধারণ লোকজনের ক্ষেত্রেই বলছি, যারা জানে না যে মিরর ইমেজটা কি, আর এটা যে খুঁজে পায়নি, এটার যদি একটু বিস্তারিত তুমি আলোচনা করো।
মিরর ইমেজ মানে হচ্ছে যে আমাদের যে ওয়েমারটা যে আমরা ওখানে যে আমরা ওভাল করেছিলাম, নাম নামটা ওভাল করেছিলাম বা সব কিছু যেটা করেছিলাম ওটা হচ্ছে ফিজিক্যাল ইমেজ, মানে এটা ফিজিক্যাল কপি। আচ্ছা, তো ফিজিক্যাল কপি আলাদা হয়, ওটা স্ক্যান করে যখন একটা সার্ভারে ঢোকানো হচ্ছে ওইটা হচ্ছে সেটার মিরর ইমেজ। তো মিরর ইমেজ রাখেনি কেন, এইটা নিয়ে কোশ্চেন হয়েছে। এসএসসির ওই যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন রুলস 2016-এ কোনো নিয়মে নেই যে ইমেজ বা photograph of the image, scanned image of the OMRs of the candidate should be preserved. ওকে, এটা লেখা নেই কোথাও, থাকলে ভালো হতো মেবি, বাট লেখা কোথাও নেই। তো এই যে সিবিআই যে এই যে হাইকোর্ট যে একটা তার যে অবজারভেশন দিয়েছে যে সিবিআই কোনো তথ্য ইন সার্ভার অফ দ্য এসএসসি পায়নি অ্যাবাউট দ্য ইমেজ, তো ইমেজ রাখার কোনো প্রভিশনস কিন্তু আমাদের গেজেটে ছিল না। থাকলে ভালো হতো, কিন্তু তাহলে হয়তো আমাদের এত কিছু যে আমাদের যে অবস্থা যে এখন যে এতটা একটা হতো না। হতো না। আচ্ছা আচ্ছা, যাই হোক, পুরো পুরো বিষয়টা কিন্তু আমরা স্বপনদার থেকে ভালো করে বুঝলাম। এবার বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন বিরোধী পক্ষ যাই বলুন না কেন, বা যারা চাইছে প্যানেলটা ক্যান্সেল হোক, এইরকম কিছু মানে মানুষের বক্তব্য আমরা রিয়েল লাইফে খুব ভালোভাবে উপভোগ করেছি, উপভোগ বলা ভালো। তো সেরকমই কেউ বলেছে যে ওএমআর 12 বছর রাখার নিয়ম, মানে ওএমআর যুগ, উনি ওএমআর যুগের আবিষ্কর্তা। তো এইরকম বহু মানুষ কিন্তু এই প্যানেলটাকে ক্যান্সেল করানোর জন্য অনেক কথা বলেছেন, বা তারা না জেনে বলেছেন, মানে নিজেদের মধ্যে যে অজ্ঞতা আছে তার কারণেই হয়তো বলেছেন। কোনো কোনো ইউটিউবার তারা চেঁচিয়েছে, উল্লাস করেছে। কেউ কেউ কোনো কোনো টিভি চ্যানেল তারা কিন্তু কখনো যোগ্যদের পক্ষ নেয়নি, তারা কিন্তু বারবার বলেছে যে অযোগ্যদের চাকরি বাতিল, বারবার পয়েন্ট আউট করেছে। ইভেন প্রত্যেকটা সময় তারা কিন্তু যোগ্যদের হেনস্থা করেছে। তো এই যে সামাজিক অবক্ষয়, এটা একটা সামাজিক অবক্ষয়ের মধ্যেই আমি মনে করি যে এটা একটা সামাজিক অবক্ষয়। তো এই যে সামাজিক অবক্ষয়, বা এই যে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবে আমাদের বিরুদ্ধে যে বিষিয়ে দিচ্ছে জায়গাটা, এই ব্যাপারে তোর কি মতামত? 2024-এর 22 এপ্রিলের আগে যেহেতু এই কেসগুলোতে আমরা জড়িত ছিলাম না, একটা মানে বৃহৎ সংখ্যক যোগ্য শিক্ষক, তার পরিসংখ্যান আমরা বিভিন্ন সময় দেখেছি যে কত সংখ্যক, কত পার্সেন্টের যোগ্য শিক্ষক। তো আমরা যেহেতু জড়িত ছিলাম না, তো এই বিষয়গুলোতে আমরা মাথা ঘামাতাম না। এবং সেখানে 2024-এর 22 এপ্রিলের আগেই আমরা নিউজ চ্যানেলগুলো, ইউটিউব চ্যানেলগুলো, বা তার পরবর্তী সময়েও আমরা ইউটিউব চ্যানেল বা সংবাদ মাধ্যমগুলো দেখেছি যে আমরা যতদিন পর্যন্ত সরাসরি আন্দোলনে বা এই কেস সম্বন্ধে, এই কেসের মধ্যে ঢুকিনি, তখন তো একটা প্রচার হচ্ছিল বোধহয় যারা যে রাস্তায় বসে রয়েছে, যারা গান্ধী মূর্তির পাদে বসে রয়েছে তারাই মাত্র বোধহয় একমাত্র যোগ্য। কিন্তু যে পরিসংখ্যান 92% যোগ্য, যে পরিসংখ্যান 86% যোগ্য, আরো যে পরিসংখ্যানগুলো রয়েছে, সেই বৃহৎ সংখ্যক যোগ্যদের কণ্ঠস্বর বা কথা বা আলোচনা সংবাদ মাধ্যম কিন্তু সেইভাবে করেনি। আমরা যখন আন্দোলনে নামলাম তখন তারা আস্তে আস্তে এই খবরগুলো করতে বাধ্য হলো। কিন্তু এখনো সেই পুরনো অভ্যেস অনেক ইউটিউব চ্যানেল, অনেক সংবাদ মাধ্যম ছাড়তে পারেনি। যে আমি যদি ভিউয়ারের একটা ব্যাপার আছে, প্লিজ উনি হয়ে যোগ্য টিচারের হয়ে যদি বলি আমার ইউটিউব চ্যানেল কেউ দেখবে না। আমি যদি সবাইকে দাগিয়ে দিয়ে চোর সাজিয়েছি, তাহলে সমাজের বেশিরভাগ লোক সেই সেই ভিডিওগুলোকে দেখবে, লাইক করবে, শেয়ার করবে। আসলে এই এই একটা মানে এখানে যে বিরোধী যে রাজনৈতিক দল যারা রয়েছে, তাদেরও সমর্থন রয়েছে। আর এক সময় আমরা যারা তাদের সঙ্গে আলোচনার জন্য গিয়েছি বা তাদের সাহায্য প্রার্থনা করেছি যে আমাদের যোগ্যদের পাশে দাঁড়ান, যোগ্যদের বলুন। কিন্তু আমরা যে যোগ্য হয়েও যে আমাদের যে এই যে ডিফেমেশন হচ্ছে, আমাদের যে অসম্মান হচ্ছে, আমাদের যে জীবন জীবিকায় অনিশ্চয়তা তৈরি হচ্ছে, আমাদের যে যন্ত্রণা হচ্ছে, আমাদের যে কষ্ট হচ্ছে, আমরা যে অনেক কষ্ট করে, অনেক পরিশ্রমের মাধ্যমে যে চাকরিটা অর্জন করেছি, তার মূল্যটা হয়তো অনেকেই বুঝতে পারেনি। সেই জন্য সবাইকে দাগিয়ে দিয়ে ওই ওই গরম উনুনে ডিউটি শিখে নেওয়ার চেষ্টা করেছে। তো আমরা জানি আমরা কিভাবে লড়তে হয়, এর বিরুদ্ধেও আমরা লড়ি। এবার আমি ধৃতিশের কাছে আছি। লাস্ট কোশ্চেন, যে আচ্ছা ধৃতিশ, আমাদের বিরুদ্ধে অনেকগুলি অভিযোগ আছে, ঠিক আছে? যে প্যানেলের বাইরে থেকে নিয়োগ, ব্ল্যাঙ্ক ওএমআর শিট, এক্সপায়ারি অফ প্যানেল, র্যাঙ্ক জাম্প, এরকম কিছু অভিযোগ আছে। এই ব্যাপারে যে তথ্যগুলো আমরা জানি, মানে আমাদের কাছে নোন যে ব্যাপারগুলো, এটাকে একটু এক্সপ্লেন কর যে ব্যাপারটা। দেখুন, এটা হচ্ছে এই কেসের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা। কারণ আমাদের বিরুদ্ধে সব থেকে বড় অ্যালিগেশন হচ্ছে যে গোটা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে যোগ্য আর অযোগ্য আলাদা করা যাচ্ছে না। ইতিপূর্বে আমাদের সব আলোচনা শেষ।
ইনভেস্টিগেশন করে সিবিআই নির্দিষ্ট তথ্য কলকাতা হাইকোর্টে 3বার জমা দিয়েছে, সুপ্রিম কোর্টে 2বার জমা দিয়েছে। কোথাও কিন্তু সিবিআইয়ের তথ্য যা জমা দিয়েছে তা কোথাও বারবার চেঞ্জ হয়নি। সিবিআই যা কলকাতা হাইকোর্টে জমা দিয়েছে তাই একই তথ্য কিন্তু সুপ্রিম কোর্টেও জমা দিয়েছে। এবার প্রশ্ন উঠছে তাহলে তারপরেও কেন প্রশ্নটা ইচ্ছা করে তৈরি করা হচ্ছে। প্রশ্নটা কোনো রকম ভাবে কোনো বিভ্রান্ত নেই, না কলকাতা হাইকোর্টে ছিল না সুপ্রিম কোর্টে ছিল। আমি তথ্যটাকে সংক্ষেপে বলে দিই। দেখুন, স্কুল সার্ভিস কমিশন নিজে তদন্ত করেছে, সিবিআই তদন্ত করেছে। স্কুল সার্ভিস কমিশন সিবিআই তথ্যটাকে পুরোটাই মেনে নিয়েছে। সে তথ্যটা কি? স্কুল সার্ভিস কমিশন জানাচ্ছে 9-10 ক্ষেত্রে র্যাঙ্ক জাম্প আর আউট অফ প্যানেল টোটাল সংখ্যাটা হলো 185, 11-12 ক্ষেত্রে 38, গ্রুপ সি এর ক্ষেত্রে 381 আর গ্রুপ ডি এর ক্ষেত্রে 608, সংখ্যাটা হলো 1212। এই 1212 জন ব্যক্তি 9-10, 11-12, গ্রুপ সি আর গ্রুপ ডি মিলে র্যাঙ্ক জাম্প এবং আউট অফ প্যানেলের মধ্যে পড়ছে। তাহলে চিহ্নিত ব্যক্তি 1212 সিবিআই মেনে নিয়েছে, কমিশন মেনে নিয়েছে। সেকেন্ড পার্ট কি হচ্ছে, সব থেকে আমাদের বড় জায়গা আছে ওএমআর ইস্যু। যে ওএমআরটাকে যখন বিচারপতি প্রশ্ন করেছেন যে সিবিআই যখন বলছেন কমিশনকে আপনারা কোন তথ্যটাকে মানছে, কমিশন অন রেকর্ড সুপ্রিম কোর্টের ভিতরে লাস্ট হিয়ারিংয়ে কিন্তু বলে দিয়েছেন, আমরা সেখানে প্রেজেন্ট ছিলাম, যে আমরা অ্যাকসেপ্ট করছি এবং প্রসিড করছি সিবিআই তদন্তটাকে। সেই তদন্ত মেনে সিবিআই কি তথ্য দিয়েছেন এবং কমিশন মেনে নিয়েছেন আমি তথ্যটা আপনাদেরকে বলে দিই। আগে বললাম 1212, এবার বলছি 9-10 সিবিআই ফাইন্ড আউট করেছে ওএমআর ইস্যু 952, তার মধ্যে 796 হচ্ছে রেকমেন্ড পেয়েছে। 11-12 907, তার মধ্যে রেকমেন্ড পেয়েছে 772। গ্রুপ সি হচ্ছে 3481, তার মধ্যে রেকমেন্ড পেয়েছে 782। গ্রুপ ডি 2823, তার মধ্যে রেকমেন্ড পেয়েছে 1741। টোটাল সংখ্যাটা আইডেন্টিফাইড 4091। টোটাল মোট ইরেগুলারিটি সংখ্যা কত হলো? আগে বললাম 1212 আর এবার যুক্ত হলো 4091। টোটাল সংখ্যাটা কিন্তু হলো 5303। এই প্রসঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, অনেকের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে যে কমিশন আগে জমা দিয়েছে 5485 আর এখন কেন 5303। যে প্রশ্নটা নিয়ে সবার মধ্যে বিভ্রান্তি যে এই কমিশন মনে হয় আবার ভুল তথ্য জমা দিল, বিভিন্ন ইউটিউবাররা এবার শুরু করে দিয়েছে নানা রকম ভাবে, আরে কমিশন তো আগে একরকম বলছে এখন একরকম বলছে। তথ্যটা কিন্তু তা নয়। আগে জমা দিয়েছিল 5485 আর এখন জমা দিল 5303, বিয়োগ করলে সংখ্যাটা কত হচ্ছে? 182। 182 তারিখে বাদ চলে গেল টেন্টেড ক্যান্ডিডেটরা? তা কিন্তু নয়। 9-10 ক্ষেত্রে আগে জমা দিয়েছিল 808, এবার দিয়েছে 796। কেন 12 জন বাদ গেল? এই 12 জন কমন ক্যান্ডিডেট। 796 কমিশন লিখে দেওয়ার পর নিচে কিন্তু ক্লারিফাই করে দিয়েছে এই 12 ক্যান্ডিডেট 9-10 আসলে কমন ক্যান্ডিডেট যারা কিন্তু র্যাঙ্ক জাম্পের মধ্যে আছে। একই রকম ভাবে গ্রুপ ডির ক্ষেত্রে 1911 ছিল আগে, এখন করেছে 1741। কোথায় গেল 170? এই 170 হচ্ছে কমন ক্যান্ডিডেট যারা কিন্তু আছে র্যাঙ্ক জাম্প ও আউট অফ প্যানেলের মধ্যে। তাই 5485 আগের বার ছিল, তার মধ্যে কমন ক্যান্ডিডেট হচ্ছে 170, সেটাকে বাদ দিলে 182, সেটা বাদ দিলে এখন তথ্যটা হচ্ছে 5303। টোটাল আইডেন্টিফাইড। তার মানে বলা যেতে পারে যে আরো ক্লারিফাই করেছে, আরো ক্লারিফাই করেছে। আরো কাউন্টে হেড কাউন্টে কাজ থেকে ভাবে করা যেরকম যে আগের বার 5485 ছিল, তার থেকে কমন ক্যান্ডিডেটদের বাদ দিয়ে এবং ক্লারিফাই করে দিয়েছে যে কোথায় কোথায় কমন ক্যান্ডিডেট আছে এবং সেটা বলে দিয়ে কমিশন জানিয়ে দিয়েছে মোট এই মুহূর্তে আমরা ফাইন্ড আউট 5303। এটা সিবিআই মেনে নিয়েছে, এটা কমিশনও মেনে নিয়েছে। আচ্ছা, তাহলে আলটিমেটলি আমি একটাই প্রশ্ন করব যে ধৃতিশকে, যেহেতু এতদিন ধরে ধৃতিশ সবাইকে মানে হুমায়ুন মেহবুব সবাইকে, যে আমরা এখনো পর্যন্ত এত যে কেস নিয়ে আমরা ডিসকাস করেছি বা এই জায়গায় এসে পৌঁছেছি, আলটিমেটলি এদের যে সাবমিশন, এই সাবমিশনে সে আন্দোলন করে আসুক বা আমাদের জোশে আসুক বা ওরা দিক, এতে আমরা খুশি কি খুশি নই? দেখুন মানে এই কমিশনটা দেখ শুভজিৎ, হ্যাঁ। আমি বারবার দেখুন বলে ফেলছি, আমি আসলে বন্ধু, আমার সাংবাদিক যেহেতু আমাকে প্রশ্ন করছে, তো
লাস্ট 15/2/2025 কমিশন যে সাবমিশন জমা দিয়েছে তাতে আমরা সম্পূর্ণভাবে স্যাটিসফাইড। ওকে, পুঙ্খানুপুঙ্খানুভাবে তারা সব তথ্য তুলে ধরেছে। গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ কতগুলো পয়েন্ট নিয়ে আসবো, কি যার ভিত্তিতে সুপ্রিম কোর্ট ডিসিশন নেবে কিভাবে স্যাগ্রিগেশন সম্ভব। 1 নম্বর, স্কুল সার্ভিসেশন কমিশন এসএসসি যে তথ্য জমা দিয়েছে এবং স্টেটও জমা দিয়েছে এবং বোর্ডও জমা দিয়েছে তা যে আসলে একই চিত্র সেটা আমরা ম্যাচ করে বলবো। আর দ্বিতীয়ত 15/2/2025 স্কুল সার্ভিসেশন কমিশন তরফ থেকে শেষ যে সাবমিশন জমা দিয়েছে, প্রশ্ন উঠছে এই জমা দেওয়ার তথ্যটা আগে কেন দিল না। গতকাল চেয়ারম্যান স্যারের সাথে আমার দীর্ঘক্ষণ কথা হয়েছে, তিনি জানিয়েছে আমাদের বিরুদ্ধে যে অ্যালিগেশনগুলো দেওয়া হচ্ছে সেই অ্যালিগেশনগুলো না জানতে পারলে, যেমন একটা উদাহরণ আপনাদের ক্লু দিয়ে রেখে দিই, যে ফিরদৌস শামীম বা বিকাশবাবুরা কলকাতা হাইকোর্টে কিন্তু সেইভাবে প্রশ্ন করেনি এক্সপেরিয়া প্যানেল নিয়ে, যেটা সুপ্রিম কোর্টে করেছে। এই প্রশ্ন করেছে বলেই তো নতুন করে কমিশনকে আবার সাবমিশন জমা দিতে হচ্ছে। যাই হোক, আমরা একটু গোপন রাখছি হ্যাঁ, পরের দিনের জন্য। এরকম চায়ের আড্ডায়, মানে ওয়াই চ্যানেলের আড্ডায়, যেটা আপনাদেরকে প্রথমেই বললাম, ওয়াই চ্যানেলের আড্ডাতে আপনাদের কিন্তু আরো অনেক অনেক তথ্য দেওয়ার আছে, আপনাদের অনেক কিছু জানার আছে, আপনাদের অনেক কিছু জানতে হবে, অনেক কিছু বুঝতে হবে এবং সত্যটা জানতে হবে। আর একটা জিনিস জানতে হবে হ্যাঁ, যে হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট এমনকি হাইকোর্টে হয়নি যা সুপ্রিম কোর্টে হয়ে যায়। আচ্ছা, এটা কিন্তু মেইন জিনিস যেটা আমরা পার্ট 2-তে বলবো, খুবই ইম্পর্টেন্ট। বাট অ্যাডমিনিস্ট্রেটিভ অফ দ্য ওএমআর কাকে বলে, কি হয়েছে, মানে হাইকোর্টে কি এরকম হয়নি যেটা সুপ্রিম কোর্টে হলো, আর কেন আমরা আশাবাদী, এটা আমরা নেক্সট পার্টে বলবো। এবং আমরা সেই সাবমিশনের পয়েন্টগুলো, লাস্ট সাবমিশনের পয়েন্টগুলো ধরে ধরে আমরা আলোচনা করব। যে অ্যালিগেশন এসএসসির বিরুদ্ধে মিথ্যাভাবে কলকাতা হাইকোর্টে দেওয়া হয়েছিল, এসএসসি কিভাবে সেগুলোকে ক্লারিফাই করেছে পুঙ্খানুপুঙ্খানু সুন্দর তথ্য দিয়ে, আমরা এগুলো পরের পাঠে আলোচনা করব। কারণ একটাই, সেটা হচ্ছে এত লম্বা ভিডিও বানানো সম্ভব নয় আপনাদের জন্য। সেই জন্য আমরা ভাগ ভাগ করে কয়েকটা এপিসোডে আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করব। যাই হোক, আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে। আর সেই সঙ্গে আমরা যারা ছিলাম এখানে, আমরা সত্যি সব বন্ধু সবাই বসে বসে চা খেতেই এসেছিলাম এবং এসে আমাদের আড্ডার একটা অংশ আপনাদেরকে তুলে দিলাম, আলোচনার একটা অংশ। আশা করি আপনারাও আপনাদের কেস সম্পর্কে জানতে পারবেন এবং আগামী দিনে আন্দোলনটা আরো আন্দোলনের পক্ষে আরো সুগম হবে।